একটা সমাধিস্থ শরীরকে কি মৃত বলা যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা মৃত শরীরকে কি সমাধিস্থ বলা যায়? পার্থক্য আছে। আমরা সাধারণ মানুষ। আমরা তো অত সমাধিস্থ কারোকে দেখিনি। কিন্তু ধরা যাক কোনো একজন মহাযোগী সমাধিস্থ হয়ে বসে আছেন। তার কোনো প্রাণের স্পন্দন পাওয়া যাবে না হয়তো। তার হার্টবিট পাওয়া যাবে না, তার পালস পাওয়া যাবে না, তার কোথাও কোনো প্রাণের স্পন্দন পাওয়া যাবে না। অথচ নিশ্চিত প্রত্যয় হবে যে ইনি মৃত নন। বরং মনে হবে একটা সাধারণ মানুষ যিনি চলাফেরা করছেন তার থেকে ইনি বেশি জাগ্রত, পূর্ণ জাগ্রত। তিনি আছেন। আবার যখন আমরা কোনো মানুষের মৃতদেহ দেখি, তখন একই। তার কোনো হার্টবিট পাওয়া যায় না, তার কোনো প্রাণের স্পন্দন পাওয়া যায় না, পালস পাওয়া যায় না, কিছুই পাওয়া যায় না। তখন একবারও ভ্রম হবে না যে এটা সমাধি। একটু পরে উঠে বসতে পারেন। অসম্ভব। তখন বোঝাই যাবে মৃত, ডেড, নেই। এইবারে যখন সমাধি হয়ে গেল, এই নির্বাণ এবং মহানির্বাণের মধ্যে যে পার্থক্যটা, আশা করি অনিন্দ্য তুমি ফলো করতে পারছো। এটা খুব সূক্ষ্ম বিষয়। তখনও একটা আমি থাকছে, বা সে আমিটা তাঁর আমি নয়, দিয়ে রাখা আমি। আমি তুমি করতে করতে ঠাকুর নামলেন সমাধি থেকে, মা মা করতে করতে। দিয়ে রাখা এটা। ডুয়ালিটিটাকে ফিরিয়ে এনে তিনি আবার জগতে ফিরতে পারলেন। কারণ তাকে গুরু হতে হবে, তাকে যুগপুরুষ হতে হবে। ওইখানেই তিনি যদি শরীর ছেড়ে চলে যান, ওইখানে যদি তিনি জগৎকে বিদায় জানান, শরীরটাকে যদি সম্পূর্ণ ছেড়েই দেন, তাহলে আজকে যে ঠাকুর রামকৃষ্ণকে নিয়ে যে এত আমাদের একটা উন্মাদনা, এই যে যুগ, এই যুগটা তৈরি হতো না। শুধু সাধককে দিয়ে হতো না, তারপরে যা হয়েছে সেখান থেকেই এই যুগ সূচনা হয়েছে। তাই জন্য তাকে নেমে আসতে হবে। এটা তাঁর সিদ্ধান্ত নয়, এটা তাঁর কোনো বাসনাও নয়, এ তাঁর কোনো সংকল্পও নয়। হয়তো তিনি আগে থেকে জানতেন, সেটা আলাদা কথা। কিন্তু জগৎ বলা যাক বা মহামায়া বা জগদম্বা সংকল্পে একটা আইডেন্টিটি যে দিয়ে নামানো হচ্ছে, যখন শরীর ছাড়ার সময় হয় তখন সে আইডেন্টিটিটাও বিদায় নেয়। তাই জন্য তাকে বলে মহাসমাধি। সেটা সাধারণ মৃত্যু নয়, সেটা একদম সচেতন, সজ্ঞান চলে যাওয়া। ওই শরীর, ওই জীবন, ওই লোকায়ত যে অস্তিত্ব, সেখান থেকে সম্পূর্ণ চলে যাওয়া। নমস্কার। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেল এবং ইন্ডিয়ান মংস ফেসবুক পেজে সকল দর্শক এবং ভক্তদের স্বাগত জানাই। তো আজকে আমাদের যে লাইভ অনুষ্ঠানটি হচ্ছে সেটির নাম যুগান্তর, এবং যুগান্তর নামটি কেন দেওয়া হয়েছে সেই বিষয়ে ছোট্ট করে একটি কথা বলতে চাই। যে এই যে যুগ যে শব্দটি, এটি হচ্ছে একটি একটি কালখণ্ডকে বোঝানো হয় আমাদের ভারতীয় সংস্কৃত ভাষায়। এবং আমরা বিভিন্ন গল্প এবং লোক সমাজে থাকতে থাকতে আমরা 4টি যুগের কথা জানি: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এবং এই এক একটি যুগের ব্যাপারেও আমাদেরকে যেভাবে বলা হয় যে সত্য যুগ নাকি স্বর্ণ যুগ এবং কলি যুগ নাকি অতি খারাপ একটি যুগ, কিন্তু বাস্তবে ঠিক তা নয়। প্রত্যেক যুগেই খারাপ ভালো থাকে, এবং কিন্তু সেই খারাপ ভালোর একটা চরিত্র আছে। এক একটি যুগে এক এক রকম সেই চরিত্রের মধ্যে দিয়ে ভালো খারাপগুলো প্রকাশিত হয়। সেগুলো আমরা বিভিন্ন গল্প, পুরাণ এবং সাধু মহারাজদের সৎসঙ্গ থেকে আমরা জানতে পারি। এবং আমাদের যে পুরাণ আছে সেখানে যে যুগের কথা বলা হয়েছে, যে 4টি যুগ, এই 4টি যুগকে একত্রিত করলে একটা মহাযুগ হয়। 71টি মহাযুগকে একত্রিত করলে একটি মন্বন্তর হয়। 14টি মন্বন্তরকে একত্রিত করলে একটি কল্প হয়, এবং এই একটি কল্পই হচ্ছে ব্রহ্মাদেবের একদিনের সমান।
তো এরকম একটি সময় নিয়ে প্রাচীন ভারতবর্ষে অনেক গবেষণা হয়েছে, কিভাবে সময় এবং এই যে মানে পৃথিবী সৃষ্টি, ব্রহ্মাণ্ড সৃষ্টিকে যেভাবে ভাগ করা হয়েছে, সে সময় কিভাবে পৃথিবী তৈরি হয়েছে, সেখানে কি করে জল এসছে, তারপর তুষার যুগ এসছে যেটাকে আইস এজ বলা হয়। এইভাবে বিভিন্নভাবে সেটাকে ভাগ করে দেওয়া হয়েছে। তো এবার আমি আমার স্ক্রিনে আমার সহ সঞ্চালক শ্রী উমেশকান্ত মণ্ডল মহাশয়কে ডেকে নেব। নমস্কার নমস- উমেশ। নমস্কার, শুভেচ্ছা জানাই তোমাকে। নমস্কার, সকলে আমার প্রণাম নেবেন। ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজ এবং মরমে স্পিরিচুয়াল সোসাইটির দর্শকবৃন্দ সকলে যুক্ত হয়ে গেছেন আশা করি। পরেও যারা যুক্ত হবেন তাদেরকেও শুভেচ্ছা। আমরা আজকের যে অনুষ্ঠান যুগান্তর স্বর্ণাভ বলেছে, সেই অনুষ্ঠানে প্রবেশ করবো। আমরা মহারাজকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার, ধন্যবাদ স্বর্ণাভ এবং উমেশ। আশা করি তোমরা ভালো আছো। আর যত শ্রোতা বন্ধু দর্শকরা আছে তাদেরকে শুভেচ্ছা জানাই, প্রীতি ভালোবাসা জানাই, এবং যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন তাদেরকে আবার অনুরোধ করছি যে আপনারা অনুষ্ঠানগুলিকে লাইক করবেন এবং যথাসম্ভব শেয়ার করবেন মানুষের সাথে, যাতে আরো বেশি করে এই এখনকার যে আলোচনাগুলো, সৎসঙ্গগুলো এই সময়ের আরো বেশি যাতে মানুষের কাছে পৌঁছায়, ভাবনার খোরাক পায় মানুষ, একটা পয়েন্ট অফ ভিউ পায়। তাই জন্যে চেষ্টা করবেন সবার কাছে পৌঁছে দিতে। হ্যাঁ উমেশ। একদম মহারাজ, মানুষ যে অমৃত কথা শ্রবণ করছে এবং তার জীবনের যে রূপান্তর হচ্ছে বা পরিবর্তন হচ্ছে বা জীবন যে দিশা পাচ্ছে, সেইটা সবাই পাক, এটা এই দায়িত্ব একটু মানুষ যাতে নেয়। আপনারা একটু দর্শকবিদদের কাছে অনুরোধ, আপনারা একটু লাইক বাটনটি প্রেস করবেন, তাহলেই ভিউজটা বাড়বে এবং মানুষের কাছে পৌঁছবে। মহারাজ সরাসরি অনুষ্ঠানে ফিরে আসছি। আজকের প্রথমে যুগান্তর পর্বের অনুষ্ঠানে প্রথম জিজ্ঞাসা আমরা পাঠ করব যার, তিনি হলেন মৌপিয়া সেন। তিনি লিখেছেন আপনাকে, আমরা যা চিন্তা ভাবনা করি সেটাই কি বাস্তবে আমরা আকর্ষণ করি? যদি তাই হয় তাহলে তো কত কত খারাপ ভালো চিন্তা আসে মাথায়, সেগুলো তো হয় না। লিখেছেন মৌপিয়া সেন আজকের প্রথম জিজ্ঞাসা। হ্যাঁ মৌপিয়া, তোমাকে বলি, এটা এখন খুব চলছে, ল অফ অ্যাট্রাকশন বলে। এই নিয়ে বই বেরিয়েছে। এটা একটা নতুন ফিলসফি বলা হচ্ছে, একটা নতুন দর্শন, ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন, তার প্রথম কথা হচ্ছে যে আমরা যদি খুব পজিটিভ চিন্তা করি তাহলে আমরা তার পজিটিভ পরিণতি বা ফল পাই, আর যদি খুব নেগেটিভ চিন্তা করি তাহলে খুব নেগেটিভ পরিণতি বা ফল পাই। এছাড়া আরও ব্যাপারটা এগিয়ে গিয়ে যদি আমরা নিয়মিত একটি কোনো বস্তু বা কোনো বিষয় বা কোনো কিছুকে যদি আমরা খুব চিন্তা করি, একদম ডিসিপ্লিন মেনটেন করে সব সময় সেই চিন্তাতে আটকে রাখি নিজেকে, একেবারে দিনক্ষণ সময় নির্ধারণ করে, অর্থাৎ সকাল বিকেল সন্ধে রাত 3-4 বার করে নিয়মিত বসে যদি ভাবি যে এইটা আমার চাই, এইটা আমার চাই, এইটা আমার চাই, তাহলে সেইটা মেটেরিয়ালাইজ করে, সেটা অচিরেই সেটার ফল লাভ করে। এটা একটা 369 একটা ফর্মুলা আছে। ধরা যাক কেউ চাইছে যে সে মোটরসাইকেল চায়, 3 বার সে সকালবেলা লিখবে যে আমি একটা মোটরসাইকেল চাই। লিখলে তাহলে তার বেশি মনে থাকবে এক্সাক্ট, যাতে করে প্রার্থনাই বলো বা তার চিন্তাটাই বলো, যাতে এদিক ওদিক না হয়ে যায়, খেই হারিয়ে না যায়। সন্ধ্যেবেলা ওটা 6 বার লিখতে হবে, আমি একটা মোটরসাইকেল চাই। রাত্রিবেলা ওটা 9 বার লিখতে হবে, আমি একটা মোটরসাইকেল চাই। আগেকার দিনে 108 বার রাম নাম লিখতে হতো। আবার পরের দিন 369, আবার পরের দিন 669 করতে করতে একদিন মোটরসাইকেলটা এসে গেল, আর তুমি ভাবলে আহা, ল অফ অ্যাট্রাকশনের কি কেরামতি। এগুলো কিন্ডার গার্ডেন স্টাফ, এগুলো একদম কেজি লেভেলের মানে দর্শন। এগুলো আমাদের কাছে নতুন কথা নয়, প্রাচীন কাল থেকে একটাই কথা উপনিষদ বলছেন, সব মহাপুরুষেরা বলছেন, আমরাও ক্রমাগত বলি, যে এই জগতের কারণ হচ্ছে বাসনা, চিন্তা ভাবনা নয়। ভুল তুমি মানে এখানে শব্দ চয়ন করেছো, চিন্তা ভাবনা।
চিন্তা ভাবনা তো আমাদের সারাক্ষণ এলোমেলো অনেক কিছু চিন্তা ভাবনা চলে। যেটা বাসনা, যে বাসনাটা খুব একটা স্ট্রং কোনো বাসনা যখন আছে, সেইটা ছিল বলেই তুমি আজকে মৌপিয়া হয়েছো। অর্থাৎ আজকে তুমি যা হয়েছো সেটা একটা ল অফ অ্যাট্রাকশনই হয়েছো। যদি আমরা এই ল অফ অ্যাট্রাকশন শব্দবন্ধটাকে ব্যবহার করি, তাই তুমি আজকে যে জীবনটা যাপন করছো সেই জীবনটাই তুমি চেয়েছো। তুমি ভুলে গেছো সেটা। তোমার সাথে আজকে যাদের যোগাযোগ, যারা তোমার বেশি অন্তরঙ্গ, যারা তোমার বেশি কাছের মানুষ, তাদের সাথে তোমার অনেক আগে থেকে যোগাযোগ ছিল। আগে থেকে বলতে পূর্ব জন্মেতে যোগাযোগ ছিল, যার জন্য আজকে তোমরা একে অপরের ঘনিষ্ঠ হয়েছো বা কাছাকাছি হয়েছো। এই যে হচ্ছে কর্মের যে গতি, সেটাকেই একটা ল অফ অ্যাট্রাকশন বলে এখন নতুন একটা ফিলোসফি করা হচ্ছে, এবং সেটার কোনো মানে খুব একটা বেস নেই। এটা এক ধরনের জড়বাদ বা এক ধরনের লোভ বা এক ধরনের স্বার্থপরতাকে কোথাও না কোথাও আগুন দেয়া হচ্ছে, অর্থাৎ সেটাকে রান্না করা হচ্ছে আগুন দিয়ে, আর কিছুই নয়। এটা যারা খুব মেটেরিয়ালিস্টিক জীবন যাপন করতে চায়, খুব ভোগবাদী জীবন যাপন করতে চায়, তারা এটা খুব ব্যবহার করছে ল অফ অ্যাট্রাকশন করে, যা চাইছি সেটা পাচ্ছি ইত্যাদি ইত্যাদি করে। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে এক ধরনের সেলফ হিলিং বা সেলফ থেরাপিও করা হয় এই তত্ত্ব ব্যবহার করে। ধরা যাক চিকিৎসক বললেন যে তোমার এটা দুরারোগ্য ব্যাধি, এ সারবে না। এবার এই সেলফ হিলিং তত্ত্বতে বলে যে ওই ব্যাধিটাকে মনে মনে কল্পনা করা। হয়তো তোমার বুকে বা পেটে কোথাও কিছু একটা কষ্ট আছে, কোনো একটা ঘা আছে, ধরে নেওয়া যাক। সেই ঘাটা সারার নয়। তুমি মনে মনে প্রত্যেক দিন ওই ঘাটাকে ভাবছো, আর ভেবে তুমি চিন্তা করছো যেটা সেরে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে, সব ক্লিন হয়ে যাচ্ছে। চারপাশ থেকে নানা রকম এনার্জি এসে এটাকে সারিয়ে দিচ্ছে। এটা সারাদিন যখনই পারছো একদম স্থির হয়ে বসে মনে চিন্তা করছো। অনেক সেলফ হিলিং বা সেলফ হিলিং থেরাপিতে এইভাবে এক ধরনের চিকিৎসা করে, একটা অটো হিপনোসিস, নিজেকেই এক ধরনের সম্মোহিত করে শরীরের শক্তিগুলোকে বশ করে সেই রকম ধরনের চিকিৎসা বা কাজ করা যায়, এরকম দেখা গেছে। এও এক ধরনের, সেই অর্থে বলা যেতে পারে ল অফ অ্যাট্রাকশন। এবার অ্যাট্রাকশন বললে আবার অনেকের মনে হয় যে তাহলে আমি যদি কোনো মনে কোনো নারীকে কল্পনা করি যে তাকে আমি চাই, তাহলে কিছুদিন বাদে সেই নারী এবার তোমার কাছাকাছি আসতে আরম্ভ করবে। ব্যাপারটা তো সহজ ফর্মুলায় হয় না। কারণ মনে রাখতে হবে সেই নারী হয়তো ভাবছে, না আমি তোমাকে চাই না। সেখানে আবার ল অফ ডিট্রাকশন কাজ করছে। বুঝতে পারছো? সুতরাং এরকম ধরনের খুবই সিম্পলিস্টিক কিন্ডারগার্টেন বাচ্চাদের মতন এগুলো সমস্ত নতুন দর্শন নিয়ে এসে খুব হইচই ফেলে দেওয়া যায়। কিন্তু বিষয়টা আরো অনেক সূক্ষ্ম, বিষয়টা আরো অনেক গভীর। আর মনে রাখতে হবে যে সব নিয়মের পারেও একটা অতি নিয়ম বলে কিছু আছে। আর আধ্যাত্মিক একটা জগৎ আছে। এই যে তুমি বলেছো না, আমরা কত খারাপ চিন্তা করি। ধরে নেওয়া যাক আজকে গাজাতে যুদ্ধ হচ্ছে। এবার প্রতিটি প্যালেস্টিনিয়ান ভাবছে যে ইসরায়েল শেষ হয়ে যাক। শেষই হয়ে যাচ্ছে। প্রতিটি ইসরায়েলি ভাবছে, ইহুদিরা ভাবছে যে প্যালেস্টাইন শেষ হয়ে যাক। শেষ কি হচ্ছে? খুব মন প্রাণ দিয়ে ভাবছে, খুব ক্যাজুয়ালি ভাবতে যে প্যালেস্টাইনটা শেষ হয়ে যাক, কার পরের মধ্যে দুধটা নিয়ে আসতে হবে, এরকম নয়। 24 ঘন্টা ভাবছে সে। সঙ্গে কি শেষ হয়ে যাচ্ছে? এর একটা সম্মিলিত এফেক্ট হচ্ছে যুদ্ধ। এর একটা সম্মিলিত এফেক্ট প্রকৃতিতে পড়ছে ঠিকই, কারণ অনেকে মিলে ভাবছে। আর এই দুই ভাবনার মধ্যে কনফ্লিক্ট হচ্ছে বলেই যুদ্ধটা হচ্ছে। ভাবনার একটা শক্তি তো রয়েছে। এবার হচ্ছে যে ভাবনার যে শক্তি, তার পেছনে ভাবুকটি কে, এটা বুঝতে হবে। তাই জন্য আমি প্রথমেই বাসনা বলতে গিয়ে প্রারব্ধের কথা যখন এলো বা কর্মের কথা যখন এলো, তো মনে রাখতে হবে যে শব্দটা ব্যবহার করলাম সেটা হচ্ছে স্ট্রং বাসনা, খুব তীব্র বাসনা, খুব প্রবল বাসনা, যেটা যাচ্ছে না। আমি চাইলেও সেটা রয়ে যাচ্ছে আমার মধ্যে।
সেটা নেগেটিভ পজিটিভ যা কিছু, প্রতিশোধ স্পৃহাও হতে পারে, কোনো কিছুর প্রতি, কারুর প্রতি, কোনো বৃত্তির প্রতি কোনো আকর্ষণও হতে পারে। তার ফল তো হবেই, সেটা এই জন্মে না হোক পরের জন্মে হবেই। এই জন্মে এবং পরের জন্মের ফললাভের ব্যাপারটা কি অর্থে আসে? যে যেটা ফলভোগ করার মতন সামর্থ্য আমার আছে, সেটা আমার এই জন্মে হতে পারে। আর যা সামর্থ্য আমার নেই, চলে গেছে যে সামর্থ্য বা সেই সম্ভাবনাটা চলে গেছে, সেটা পরের জন্মে হতে পারে। আমি হয়তো মানে ছেলেবেলা থেকেই একজন খেলোয়াড় হতে চেয়েছিলাম, কিন্তু হতে পারলাম না। তারপরে আমি এই বাসনার তত্ত্ব বুঝে আমি মনে, মনে আমি খুব ইচ্ছা করতে আরম্ভ করলাম, প্রার্থনা করতে আরম্ভ করলাম। আমার তখন ৫০ বছর বয়স, যে আমি যেন খুব বড় একজন খেলোয়াড় হই। তখন আমার প্রার্থনার শক্তি থাকলেও আমার কিন্তু হয়তো আমি কিছু খেলতেও পারবো। হয়তো একটু ব্যাডমিন্টন খেলতে পারবো, হয়তো একটু ভলিবল খেলতে পারবো বা গলফ খেলতে পারবো বা সাইক্লিং করতে পারবো। কিন্তু আমি ঠিক খেলোয়াড় হতে আর পারবো না। কারণ শিশুকাল থেকে আমার সেই অভ্যাসটা নেই। সেই যে বাসনাটা যেটা রয়ে গেল, সেটা তাই জন্য পরের জন্মে প্রতিফলিত হবে। এই জগতে আমরা যা চাই, আমরা তাই পাই। মনে রাখতে হবে। এই ল অফ অ্যাট্রাকশন এর ক্ষেত্রে একটা কথা খুব প্রযোজ্য, যেটা এই অ্যাট্রাকশন এর তাত্ত্বিকেরা বলে থাকেন, যে ডিজায়ার আর এক্সপেকটেশনস এর মধ্যে যেন বিরোধ না হয়। ধরা যাক, আমি কোনো একজন ছাত্রকে বললাম, আমি চাই যে তুই একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বেরিয়ে আয় কলেজ থেকে। কিন্তু মনে, মনে ভাবছি ওর দ্বারা এটা হবে না। ও ভালো রেজাল্ট করবে, কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার মতন যোগ্যতাও নেই। কিন্তু মুখে ওকে বলছি। এই যে একটা কনফ্লিক্ট, অর্থাৎ আমার 100% বিশ্বাস নেই। আমার বাসনাটাও কিন্তু খুব 100% নয়। আমার এক্সপেকটেশন এর সাথে বা আমার প্রত্যাশার সাথে তার একটা বিরোধ থেকে যাচ্ছে। অর্থাৎ আমার এই তাকে বলাটাও বা তার প্রতি এই একটা উৎসাহ দেওয়ার চেষ্টাটাও, প্রেরণা দেওয়ার চেষ্টাটাও খণ্ডিত। যদি আমি একদম 100% বিশ্বাস এবং কোনো প্রত্যাশা না রেখে বলি যে আমি চাই তোমার এটা হোক, তাহলে সেটার একটা শক্তি আছে। সেই শক্তিটা, যে ছাত্র তার মধ্যেও সেই শক্তিটা প্রবেশ করবে। অবশ্যই শক্তি আছে। সুতরাং এই ভাবনার থেকেও বড় কথা হচ্ছে এই বাসনা। সাধারণ মানুষের ক্ষেত্রে বাসনা। কারণ সাধারণ মানুষ শুধুমাত্র নিজের জন্য ভাবে। তার নিজের ব্যক্তিগত বাসনার কথা ভাবে। আর যারা সাধারণ মানুষ নন, যারা যোগী, যারা উন্নত মানসিকতার, তাদের ক্ষেত্রে বাসনা নয়। তাদের ক্ষেত্রে সংকল্প। সেই সংকল্পগুলো আরো অনেক শক্তিশালী। কারণ তারা প্রথমত যোগী। তারা যেটা করেন, যেটা বলেন, একদম ১০০% মন, প্রাণ, আবেগ একটা বিশেষ বিন্দুতে নিয়ে এসে প্রতিবার সেটা করেন। আমাদের ওই 369 করে অভ্যেস করতে হয়। কারণ আমাদের মন, প্রাণ ওই ১০০% হতে পারে না। আমাদের বিশ্বাস, আমাদের তেজ ওই ১০০% হতে পারে না। এবং স্বার্থপরতার মধ্যে, কাঙালপনার মধ্যে একটা ক্লান্তি আছে। খুব একটা নিজেকে ভালো লাগে না সেটা করতে। আমার এটা চাই, এটা বলতে ভালো লাগে না। কিন্তু সবার জন্য এটা হলে ভালো হয়, এটা বলার মধ্যে একটা বিশালতার স্পর্শ আছে। স্বামী বিবেকানন্দের মতন কোনো মহাপুরুষ যখন সংকল্প করছেন একটা জাতির জন্য, একটা দেশের জন্য, একটা সংস্কৃতির জন্য, একটা ইতিহাসের জন্য, একটা জ্ঞানের জন্য, যা সবার জন্য। বনের বেদান্তকে আমি ঘরে, ঘরে নিয়ে যাব। এখানে কোনো ব্যক্তিগততার স্বার্থ নেই। এটা একটা বিরাট সংকল্প এবং একজন মহাযোগীর সংকল্প। এই সংকল্প যাতে একটা শরীরের মধ্যে দিয়ে বেরোয়, একটা প্রচণ্ড শক্তিশালী আধারের মধ্যে দিয়ে বেরোয়, তাই জন্যেই তাকে মহামায়া পাঠিয়েছেন। কাজটা করবেন কিন্তু মহামায়া। অর্থাৎ বনের বেদান্তকে ঘরে, ঘরে পৌঁছে দেওয়াটা কিন্তু মহামায়া করবেন, এই জগৎ করবে। কিন্তু তার জন্য একটা শক্তি চাই, একটা প্রপেলিং আর প্রপালশন চাই, একটা ধাক্কা চাই। সেই ধাক্কাটার জন্য একজন মহাপুরুষকে দরকার। সেই ধাক্কাটার জন্য একজন সাক্ষাৎ চলন্ত জীবন্ত শিবকে দরকার তার জন্য। তার যে বলা, তার যে শক্তি, বা মা শারদা যখন দেখছেন যে ঠাকুরের এত আদরের, এত ভালোবাসার ছেলেগুলো, যারা ভালো ভালো পরিবার থেকে এসেছে,
তারা ভিখারির জীবনযাপন করছে, তাদের নাওয়া খাওয়া পর্যন্ত হচ্ছে না ভালো করে, তারা রুগ্ন হয়ে যাচ্ছে। সমাজ, মানুষজন তাদেরকে বিদ্রূপের চোখে দেখছে, তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের নির্দিষ্ট একটা বাসস্থান পর্যন্ত নেই। তখন তিনি প্রার্থনা করলেন। তিনি নিজেও কিন্তু খুব দরিদ্র অবস্থায় থেকেছেন, একবারও নিজের জন্য প্রার্থনা করলেন না। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? ল অফ অ্যাট্রাকশনের কত পারে এটা উপরে চলে যাচ্ছে বিষয়টা, যে ঠাকুর ওদের জন্য একটা অন্তত যাতে ভাত কাপড়ের ব্যবস্থা হয়, একটা কিছু করো। তারপরেই স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে টাকা পাঠাতে আরম্ভ করলেন। আস্তে 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 রামকৃষ্ণ মিশনের সংকল্প গড়ে উঠতে আরম্ভ করলো। এই হচ্ছে সংকল্পের শক্তি। যে একটা জীবনটার সাথেই হচ্ছে, কিন্তু কয়েক বছরের মধ্যে ঘটে যাচ্ছে কিন্তু। আর আমাদের ক্ষেত্রে এটা জন্মান্তর লাগছে কেন? কারণ প্রথমত দুটো জিনিস, একটা হচ্ছে এটা ব্যক্তিগত স্বার্থপর, ২ নম্বর হচ্ছে আমাদের চাওয়াটার মধ্যে বহু দুর্বলতা, এবং দুর্বলতার কারণ ব্যক্তিগত স্বার্থপর বলে। যদি অকারণে কারোর জন্য কিছু চাওয়া যায়, যার সাথে আমার কোনো স্বার্থের সম্পর্ক নেই, তখন সেই চাওয়ার মধ্যে একটা বিশুদ্ধ প্রেম থাকে। স্বার্থের কলুষ সেই প্রেমকে, সেই সংকল্পকে দুর্বল করতে পারে না। এবার ঠাকুর আরেকটা কথা বলছেন যে একটা ছোট ছেলে, সে সারাদিন ধরে কিছু না কিছু মায়ের কাছে বায়না করে যাচ্ছে, তাই না? তা মা শুধু সেইটাই তাকে গ্রান্ট করেন যেটা সেই ছোট ছেলেটার পক্ষে ভালো, মঙ্গল। এইটা খাবো, ওইটা কিনে দাও, এখানে নিয়ে যাও। মা বেছে নেন যে এর মধ্যে কোনটা করা যাবে, কোনটা তার পক্ষে ক্ষতিকারক হবে না, তখন সেইটা তার জন্য ধার্য করেন। তোমার এই যে জিজ্ঞাসা করেছো তুমি যে সারাদিন তো অনেক খারাপ, ভালো অনেক কিছু চিন্তা করি, সেগুলো হয় না কেন? কি কতটা খারাপ চিন্তা তুমি করতে পারো প্রথমত? আর দ্বিতীয়ত তো তুমি এই জগতে এসেছো evolution এর জন্য, তোমার নিজের বিবর্তনের জন্য। সুতরাং তুমি মাঝে, মাঝে খারাপ চিন্তা করছো কি ভালো চিন্তা করছো, সেটা নিয়ে এই জগৎ এই জগৎ বা মহামায়ার যে শক্তি ভাবিত নয়। সেইটাই মহামায়া গ্রান্ট করার জন্য আগে রেডি, যা তোমার evolution এর পক্ষে অনুকূল, যা তোমার এই বিবর্তন। তুমি এখন যে অবস্থায় রয়েছো, যে মানবিক অবস্থায় রয়েছো, অথবা পাশবিক অবস্থায় রয়েছো, অথবা স্বার্থপর অবস্থায় রয়েছো, যে অবস্থাতেই থাকো না কেন, সে অবস্থা থেকে যাতে তুমি আরো উন্নত হতে পারো, তোমার যত গ্রন্থি আছে মনের মধ্যে, চেতনায় যত মল রয়েছে, যত অজ্ঞানতা রয়েছে, যত বিভ্রান্তি রয়েছে, সেগুলো কাটিয়ে তুমি যাতে জীবনের আসল উদ্দেশ্যের দিকে ধাবিত হতে পারো, সেইটাই মহামায়া গ্রান্ট করার জন্য তৈরি হয়ে আছেন। কারণ তাই জন্য তুমি এসেছো। শুধুমাত্র খারাপ ভালো চিন্তা এবং নিজের ল অফ অ্যাট্রাকশন দিয়ে নিজের চাহিদাগুলো পূরণ করতে তুমি আসোনি। অতএব এটা খেয়াল রাখো, এই পুরো যে ব্রহ্মাণ্ড, এই জগৎ সংসার, এই সব কিছু ইচ্ছার বুদবুদ চলছে সব সময়। তাই জন্য আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ আমাদের বলতেন, সৃষ্টি বন্ধ হোক। কি সৃষ্টির কথা বলছেন? নিত্য নতুন যে বাসনা সৃষ্টি হচ্ছে আমাদের মধ্যে, বন্ধ হোক। আর অনেক চেয়েছ, এই চাই সেই চাই যেই চাই করতে করতে অনন্তকাল ঘুরেছ, শেষ পর্যন্ত ভগবানকে চাই বলে সদ্গুরুর কাছে পৌঁছিয়েছ। এইবার চাওয়া বন্ধ হোক। চাওয়া বন্ধ হলে কি হবে? মনটা আস্তে 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 নির্মল হবে। তখন তুমি তাই নিজেকে দেখবে, তুমি তাই নিজেকে জানবে। আশা করি বিষয়টা স্পষ্ট হলো। হ্যাঁ, উমেশ। মৌপিয়া সেন মহারাজ জিজ্ঞেস করেছিলেন তার ভ্রান্তি নিয়ে, সেইটা নিয়ে আর কি আলোচনা হয়েছে আজকে প্রথম যে আলোচনা। আপনি জানিয়েছেন ল অফ অ্যাট্রাকশনের কথা, এবং সেখানে যদি পজিটিভ চিন্তা করি তাহলে পজিটিভ ফল পাওয়া যাবে, নেগেটিভ চিন্তা করলে নেগেটিভ ফল আসে। নিয়মিত কোনো বন্ধুর কোনো বস্তু বা বিষয়কে নিয়ে চিন্তা করলে তার একটা দীর্ঘক্ষণ ধরে আমরা চাই সেটা ফল লাভ করে। এর একটা ফর্মুলা আছে 369, আপনি জানিয়েছেন যে সকালে 3 বার, সন্ধ্যাবেলায় 6 বার, রাতে 9 বার এভাবে লিখে
এগুলো অনেকে করে। এই যে একটা কিন্ডার গার্ডেন স্টাফ আপনি বলেছেন, এইগুলো আমাদের ভারতীয় যে দর্শন, আমাদের যে চিন্তা ভাবনা, সেইখানে এটা খুবই একটা সত্যি কিন্ডার গার্ডেন পর্যায়ের বিষয়। উপনিষদ এবং আমাদের দেশের যে ঋষি পরম্পরা তারা জানিয়েছে জগতের কারণ বাসনা, আপনি আবার আমাদের কাছে পরিষ্কার করেছেন। এবং কোনো চিন্তা ভাবনা নয়, মানে জিজ্ঞাসায় যে শব্দবন্ধ উনি ব্যবহার করেছিলেন সেইটা আপনি খণ্ডন করেছেন। যে জীবন যাপন এখন সে করছে বা সেই জীবনটাই হয়তো চেয়েছে, কিন্তু সেই বোধটা তার নেই। এটাই কর্মের গতি, সেটাকে আমরা ল অফ অ্যাট্রাকশন বলছি। একটা জড়বাদ আমাদের মধ্যে লোভ তৈরি করেছে, এবং লোভকে উস্কে দেওয়ার জন্যই এখন এই ল অফ অ্যাট্রাকশনের কথা বলে নানা রকম বুজরুকি চলছে। এই তত্ত্বে এখন সেলফ হিলিং থিওরি আছে, যাতে আপনি একটা ডাক্তারবাবুর উদাহরণ দিয়েছেন, কেউ একটা ভয়ানক রোগগ্রস্ত হয়ে গিয়েছে, এবং ডাক্তারবাবু বলেছেন যে সে সারবে না, তখন সে যদি সব পজিটিভ চিন্তা করে তাহলে হয়তো এই অটো হিপনোটিজমের মধ্যে কিছুটা মুক্তি বা ভালো হলেও হতে পারে। মূল যে বিষয়টা এখানে একটা খুব মজার কথা আপনি বলেছেন যে এরকম যদি হয় যে আমরা আকর্ষণ করছি, বলেছি আর কি, আমরা যদি কোন একটা নারীর ক্ষেত্রে এরকম ভাবি পুরুষেরা যে তাকে চাই, তাকে কি আমরা পাবো? সে যদি না চায়, যে যার ফলে সে এই তত্ত্ব যে আসলে টেকে না, এখানে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন খারাপ খারাপ চিন্তা উনি যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন, সেখানে আজকের যে অধুনা পরিস্থিতি, বিশেষ করে গাজা প্যালেস্টাইন নিয়ে সেইটা এসেছে, যে গাজার মানুষ মনে করছে প্যালেস্টাইন নিপাত যাক, প্যালেস্টাইনের মানুষ মনে করছে গাজা নিপাত যাক, সকাল বিকেল সন্ধে। কিন্তু তাতে কি হচ্ছে? সেটা হচ্ছে না। কারণ যে ভাবনা মানুষ ভাবছে ওখানে সম্মিলিত একটা কালেকটিভ চাওয়া হয়তো আছে, কিন্তু এই ভাবুকটি কি, সেইটার প্রশ্নটা ঘুরে ফিরে এসেছে। স্ট্রং বাসনা যেটা যাচ্ছে না, আপনি বলেছেন যেটা থেকেই যাচ্ছে, আমি চাইলেও রয়ে যাচ্ছে, তার ফল আমাকে ভোগ করতে হবে, এই জন্মে না হোক পরে জন্মে। এবং সেইটা এই জন্মে তখনই হবে যদি আমার সামর্থ্য থাকে। আমার যদি বয়স চলে যায় বা সেই সময় যদি আমি পেরিয়ে যাই, তাহলে সামনে আগামী জন্মে তার সেই কর্মের গতি আমাকে নিতে হবে। এবং এই ডিজায়ার এবং এক্সপেকটেশন এর বিরোধ যাতে না হয়, চমৎকার উদাহরণ দিয়েছেন যে একজন, আমরা একটা কিছু চাইছি, যে একটা ছেলেকে হয়তো আমরা বললাম যে তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, কিন্তু মনে মনে হয়তো জানি যে হয়তো এটা সম্ভব নয়। সুতরাং এই যে একটা ডিজায়ার এবং এক্সপেকটেশনের মধ্যে, মানে আমার মনেও কোথায় একটা খণ্ডিত হয়ে যাচ্ছে চাওয়াটা, সেখানে সেই ফল লাভ তো হবে না। মানে 100% বিশ্বাস রেখে যদি কথা না বলতে পারি, তাহলে তার ফল লাভের সম্ভাবনাও থাকে না। এখানে আপনি বাসনা সাধারণ মানুষের ক্ষেত্রে, উন্নত মহাপুরুষের ক্ষেত্রে যে সংকল্প, সেই জায়গাটা পুনরায় আমাদের কাছে ধরিয়ে দিয়েছেন। আমাদের স্বার্থপরতার মধ্যে আমাদের যে বাসনা, সেটা একটা স্বার্থপরতার মধ্যে দিয়ে আসে, এবং তার একটা ক্লান্তি আছে, এবং আপনি বলছেন তার একটা দুর্বলতাও আছে। কিন্তু উন্নত মহাপুরুষেরা সংকল্প করেন। স্বামী বিবেকানন্দ সংকল্প করলেন ঘরের বেদান্তকে ঘরে আনবেন, বনের বেদান্তকে ঘরে আনবেন। মা শারদা নিজে দরিদ্র, কিন্তু চাইলেন যে কত শিক্ষিত বড় ঘরের ছেলেরা ত্যাগের জীবন নিয়েছে, তাদের যেন অন্ন বস্ত্রের ব্যবস্থা হয়। এই এই পার্থক্যটাতে সংকল্প, মহাপুরুষ যেটা চান তিনি সবার জন্য চান, ব্যক্তিগত স্বার্থ সেখানে কোনোভাবেই জড়িয়ে থাকে না। তো সাধারণ মানুষের মধ্যে স্বার্থ চলে আসে, যার ফলে সেই দুর্বলতার কথা বা ক্লান্তির কথা এসেছে। যার সঙ্গে যদি এরকম হয়, সাধারণ মানুষ যার সঙ্গে কোনো স্বার্থের সম্পর্ক নেই, তার জন্য কিছু চাই, তাহলে সেখানে প্রেমের স্পর্শ থাকে। আপনি জানিয়েছেন ঠাকুরের একটা উদাহরণ এসেছে, যে ঠাকুর বলতেন যে আমার ছোট ছেলে অনেক কিছু মায়ের কাছে, তাই মা কি সবকিছু গ্রান্ট করে যেটা তার পক্ষে মঙ্গল, সেটাই সে পেয়ে থাকে। আপনি এরপরে বঙ্কিয়ার সেনকে বলেছেন যে জগতে তুমি এসেছো তোমার বিবর্তনের জন্য, সেইখানে তোমার বিবর্তনের জন্য যা অনুকূল, এবং তোমার বিবর্তনের জন্য তোমার অজ্ঞানতা, তোমার ভ্রান্তি দূর হওয়ার জন্য যা অনুকূল, মহামায়া তারই ব্যবস্থা করবেন। এবং সেটাই ব্যক্তিগত চাওয়ার থেকে, এবং পরবর্তীকালে শেষে আপনি সমাপ্তি ঘটিয়েছেন বা আজকের যে উপসংহার, সেইটা গুরু মহারাজের কথা দিয়ে এসেছে। আপনি বলেছেন সৃষ্টি বন্ধ হোক, এই সৃষ্টি বাসনার সৃষ্টি, এবার চাওয়া বন্ধ করে আমরা যেন ঈশ্বরের কাছে ঈশ্বরকে চাইতে পারি, এবং হয়তো নানা জীবনের বিবর্তনের মধ্য দিয়ে আমরা সদ্গুরুর কাছে এসে পৌঁছেছি, এবং এখানে যেন আমরা নতুন করে বাসনা সৃষ্টি না করি। মহারাজকে প্রণাম জানাই। এরপরে যে জিজ্ঞাসা সেটি একটুখানি করবে। হ্যাঁ, বলুন।
দুটো ইন্টারেস্টিং কমেন্ট এসেছে। একটা হচ্ছে তোমার এই নর্ডিক বং এর একটা কমেন্ট এসেছে। আমি একজনের ভিডিও দেখে কাগজে লিখেছিলাম গার্লফ্রেন্ড, এমন কয়েকশো বার লিখেছি। সেই ভিডিওতে গ্যারেন্টি দিয়েছিল 1 সপ্তাহে কাজ হবে, তারপর 6 মাস কেটে গেছে, কোনো কাজ হলো না। এসে সেই ভিডিওতে কমেন্ট করে এলাম। তো ওইটাই এই নর্ডিক বং, আমি এটা হাইলাইট করছি সামনে। হ্যাঁ, এই নর্ডিক বং এর এই কমেন্টটা বেশ মজার একটা কমেন্ট। যে কোনো একটা বিশেষ গার্লফ্রেন্ড কিনা সেটা আমার ঠিক জানি না, তবে যাই হোক একটা গার্লফ্রেন্ড আমার দরকার, এরকম একটা সে ভেবেছে। অবহিত হয়ে পড়েছে। বুঝে কোনো ভিডিওতে বোধহয় এরকম বলেছিল যে কাগজে লেখো, কয়েকশো বার লেখো। হয়তো ওই নাম লেখার মতন হয়তো বেশ কয়েকশো বার লিখেছে। লেখার পর কাজ হয়নি, 6 মাস হয়ে গেছে। 1 সপ্তাহ বলেছিল, এক সপ্তাহ প্রেসক্রিপশন, কাজ হয়নি, 6 মাস কেটে গেছে। করে আবার ভিডিওতে কমেন্ট করে গায়ের ঝাল মিটিয়েছে আর কি। কিন্তু এটাতেই প্রমাণ হয় যে এগুলোর মধ্যে অনেক বকওয়াস আছে। আর প্রথম কথা হচ্ছে আমি বলবো যে তুমি একটা গার্লফ্রেন্ড না লিখে নিজে একটা ভালো, এমনি একটা ভালো বয় হয়ে ওঠো, একটা ভালো ফ্রেন্ড হো। তখন শুধু তোমার গার্লফ্রেন্ড কেন, তোমার অনেক এমনি বন্ধুও দেখবে, ভালো ভালো বন্ধু আছে। তুমি নিজে যত উন্নত হবে তত তুমি সেই রকম ফ্রিকোয়েন্সি তুমি অ্যাট্রাক্ট করো। এর সাথে আরেকটা কমেন্ট, এই প্রসঙ্গে আরেকটা কমেন্ট এসেছে অরিজিৎ দাস। এটা কিছুটা আমি এখানে লিঙ্ক করাতে পারবো। আমি এক মহাপুরুষের বইতে পড়েছিলাম, তিনার বলে কোনো কথা হয় না, তাঁর, চন্দ্রবিন্দু তয় আকার, চন্দ্রবিন্দু আকার র, তাঁর সঙ্গে দর্শন করার জন্য ভিন গ্রহতে কয়েকজন উচ্চকোটির যোগী দেখা করতে গেছিল তার দর্শন শোনার জন্য। তাহলে পৃথিবীর চেয়ে অনেক বেশি উচ্চ মার্গের যোগী আছে, সেটা বলাই বাহুল্য। সেসব নিয়ে তো অনেকবার আগে কথাও হয়েছে। আর পৃথিবীর চেয়ে পৃথিবীর থেকে অন্যান্য গ্রহতে উচ্চ মার্গের যোগী আছেন, এর থেকে বড় কথা পৃথিবীতেই অনেক উচ্চ মার্গের যোগী আছেন। এবং আমাদের গুরু মহারাজের ক্ষেত্রে এরকম ঘটনা বহু ঘটেছে। আমাদের বনগ্রামের আশ্রমে রাত্রিবেলাতেই অন্যান্য ডাইমেনশন থেকে, শুধু অন্যান্য গ্রহ থেকে নয়, অন্যান্য ডাইমেনশন থেকে উজ্জ্বল জ্যোতি এসে গুরু মহারাজের কাছে মানে এসেছে, কমিউনিকেশন হয়েছে। যার জন্য এই কথাটা তোলা সেটা হলো, এটাই বলছিলাম, কেন ওনার কাছে এলো, কেন আমার কাছে বা স্বর্ণাভ তোমার কাছে বা উমেশ তোমার কাছে কিংবা মৌপিয়া সেনের কাছে কি অরিজিৎ দাসের কাছে কেন এলো না? কারণ আমাদের সেই ফ্রিকোয়েন্সি নেই। আমাদের কাছে যারা আসছে তাদের ঠিক আমাদের ফ্রিকোয়েন্সি অনুযায়ী আসছে। আমাদের ফ্রিকোয়েন্সি, আমাদের ভাইব্রেশন যত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হবে তত সেই এনার্জি লেভেলের সমস্ত আমাদের সাথে যোগাযোগ হতে আরম্ভ করবে। এই পৃথিবীরও হতে পারে, পৃথিবীর বাইরেও হতে পারে, অন্যান্য ডাইমেনশনেরও হতে পারে। সুতরাং আরেকজন সঙ্গী বা সঙ্গিনী আমার জীবনে আসুক না করে, আমার পরামর্শ হচ্ছে নিজেকে উন্নত, নিজেকে জানো, নিজের গভীরে যা। তখন তোমার আবার সেই একই কথা বলছি, তখন তোমার সেই বিবর্তনের সহায়ক বন্ধু তোমার জীবনে আসবে, নাহলে কনফ্লিক্ট হবে। এই গার্লফ্রেন্ড করে জোর করে একটা গার্লফ্রেন্ড যদি তুমি আদায় করতে চাও, যদি এখন টাকা পয়সার মতন তোর গার্লফ্রেন্ড নেই, সে কি রে, আমার তো আছে, সবার তো আছে, এটা একটা অ্যাসেট। এইটা না করে সেই গার্লফ্রেন্ড হয়তো তোমার জীবনে এসে তোমাকে নামিয়ে দেবে চেতনার যে যাত্রা, সেই যাত্রা থেকে। সেটা না করে নিজেকে বরং হায়ার ফ্রিকোয়েন্সির দিকে নিয়ে যাও। ভগবানের কাছে বরং প্রার্থনা করো, ব্রহ্মাণ্ডের কাছে যেন প্রার্থনা করো, এমন ফিল তৈরি হোক যা কিছু আমার এই চলার সহায়ক। আমার এটাই বলার ছিল। হ্যাঁ, এবারে উমেশ এখন সম্মান। হ্যাঁ, নমস্কার। তো আজকের দ্বিতীয় জিজ্ঞাসা রেখেছেন পিয়ালি দত্ত। দেশভাগের পিছনে কি কোনো আগামী সম্ভাবনা লুকানো ছিল? সব দিক থেকে এত সরাসরি চাপ শুধু বাঙালিদের সহ্য করতে হয় কেন? আমরা করবোটা কি? লেখাপড়া, বিজনেস, ধ্যান, বুঝি না। এমন। আচ্ছা, পিয়ালি দত্ত আমার যতদূর মনে পড়ে খুব
অনেকদিন আগেকার এটা আমরা লিখে রেখেছিলাম। বেশ জিজ্ঞাসাটা বা জিজ্ঞাসাগুলো বেশ একটা বড় ছড়ানো একটা ব্যাপার ছিল। তার মধ্যে থেকে অনেক উদ্ধার করে কোন রকমে ৩ টে আমরা তার মধ্যে এই জিজ্ঞাসার মধ্যে ঢুকিয়েছি। এতটাই আনরিলেটেড, এইভাবে জিজ্ঞাসা করো না। যে বিষয়টা জিজ্ঞাসা করবে সেই বিষয়টাই জিজ্ঞাসা করো। দেশভাগের পেছনে আগামী সম্ভাবনা লুকোনো ছিল। সরাসরি শুধু বাঙালিদের উপর চাপ কেন? কোনটা করব? লেখাপড়া, বিজনেস, ধ্যান। এই সম্পূর্ণ আনরিলেটেড। একের সাথে আপস কোনো অসম্পৃক্ত এবং কিছু মনে করো না, তোমার মনের মধ্যে যে তুমি খুব একটা সামঞ্জস্যতা পূর্ণ একটা ছন্দে নেই, এটা বোঝা যাচ্ছে। নিজের মনকে আরো একটু সন্নিবিষ্ট করো। নিজের মনকে একটু গোছাও। কিছু করার সময়, কিছু বলার সময় নির্দিষ্ট করে ভেবে না আমি এই কথাটা জানতে চাই। একসাথে ৫০ রকম জিনিস জিজ্ঞাসা করলেই সঙ্গে, সঙ্গে তার সলিউশন হবে না। one at a time। যেকোনো একটা বিষয়ের উপর কনসেনট্রেট করো। সম্পূর্ণ আলাদা, আলাদা সম্পূর্ণ বিষয়। নিজেকে জিজ্ঞাসা করো এই উত্তরগুলো নিয়ে বা এই মীমাংসাগুলো নিয়ে আমি কি করতে চাই? নাকি এটা শুধুমাত্র আমার কৌতূহল নিবারণ? নাকি আমি দেখতে চাই এটা নিয়ে মহারাজ কি বলেন? আদৌ শুনবে? না শুনতে, শুনতে আরো ১০ টা প্রশ্ন নিজ মাথার মধ্যে ঘুরপাক খাওয়াতে আরম্ভ করবে? নিজেকে জিজ্ঞাসা করো এটা। তা দেশভাগের পিছনে কোনো আগামী সম্ভাবনা লুকোনো ছিল কিনা? সেইটা প্রশ্ন ছিল। দেখো আমি এইটুকু বলতে পারি যে দেশভাগ হয়েছে আমাদের ধর্ম বিশ্বাসের ভিত্তিতে বা ধর্মমতের ভিত্তিতে। যেটা আনপ্রেসিডেন্টেড, না আমাদের চেনা ইতিহাসে এরকম ধরনের ঘটনা খুব একটা হয়নি। অভূতপূর্ব ঘটনা। একটা আর্টিফিশিয়াল স্টেট তৈরি করা হয়েছে শুধু ধর্ম বিশ্বাসের ভিত্তিতে। এরকমটা কখনো হয়নি। জাতির ভিত্তিতে হতে পারে, ভাষার ভিত্তিতে হতে পারে। ধর্ম বিশ্বাসের ভিত্তিতে এইটা নিয়ে একটা ভীষণ আর্টিফিশিয়াল একটা কনস্ট্রাকশন হয়েছে। তাই জন্যে পাকিস্তানকে ঠিক একটা দেশ বলা যায় না। পাকিস্তান এটা জাস্ট একটা কনস্ট্রাকশন, ওটা একটা চক্রান্ত। ১ নম্বর এবং আ মোহনদাস করমচাঁদ গান্ধী যখন খিলাফত আন্দোলন আরম্ভ করলেন, অর্থাৎ তুরস্কে খিলাফত ছিল, সেই খিলাফত ডিসম্যান্টেল করে ওখানে ডেমোক্রেসি এলো বা ডেমোক্রেসি রিফর্ম আনার আরম্ভ হলো, সংস্কার আরম্ভ হলো। সেটা তুরস্কের ব্যাপার। তুরস্কের মানুষ অনেকে সেটাকে অ্যাকসেপ্ট করলো, হয়তো গোঁড়ারা সেটাকে অ্যাকসেপ্ট করলো না। এবার সেইটা নিয়ে এই দেশে জাতির জনক তিনি অনশন করতে আরম্ভ করলেন। তাতে কি হলো? ওই ১ম একটা মেরুকরণ হতে আরম্ভ করল। একটা অবিশ্বাস তো ছিলই অবশ্যই। অনেক দিনের একটা অবিশ্বাস পুঞ্জীভূত ছিল মুসলমানদের এবং হিন্দুদের একে অপরের মধ্যে। আর সেটা থাকাটা স্বাভাবিক। সেইটা একটা রাজনৈতিক ক্ষেত্র পেয়ে গেল। একটা প্লেয়িং ফিল্ড পেয়ে গেল। সেইখান থেকে শুরু হলো। সেখান থেকে এবার মুসলমানদের জন্যেও কিছু পলিটিক্যাল এন্টিটি তৈরি হলো। আবার হিন্দুদের জন্যেও কিছু নন পলিটিক্যাল এন্টিটি তৈরি হলো। এও গোঁ ধরল যে হিন্দু রাষ্ট্র ছাড়া হবে না। এও গোঁ ধরল যে আমাদের ইসলামিক রাষ্ট্র চাই। করতে, করতে, করতে শেষ পর্যন্ত সেটা দেশভাগে গিয়ে পর্যবসিত হলো। সেটা সেই ইতিহাসটা সবাই জানে। যেদিকে এখন একটু মনোনিবেশ করার সময় হয়েছে সেটা হলো যে আরো তো ধর্মমত আছে। ক্রিশ্চিয়ানিটি আছে, ইহুদিরা বহুকাল পর্যন্ত ভারতে থেকেছে, জোরাস্ট্রিয়ানরা থেকেছে বা এখনকার অনুযায়ী, এখনকার আ ন্যারেটিভ অনুযায়ী বৌদ্ধ ধর্ম আলাদা সনাতন থেকে। শিখ ধর্ম আলাদা। কই সেই এখন শিখেরা কেউ খালিস্তান চাইছে। তার মধ্যে খুব একটা বিশ্বাস, ইতিহাস জ্ঞান, দর্শন এসব কিছুই নেই। তার মধ্যে রয়েছে বিদেশি টাকার ফান্ডিং। সুতরাং সেটার মধ্যে যাচ্ছি না। তখনকার যুগে কিন্তু শিখদের মধ্যে এরকম প্রবণতা একদমই ছিল না ৪৭ এ। তাহলে অন্য কোনো কারোর মধ্যে ছিল না। না শিখ, না বৌদ্ধ, না খ্রিস্টান, না ইহুদি ধর্মমত বা জোরাস্ট্রিয়ান, পার্সিয়ান যারা, শুধুমাত্র মুসলমানদের মধ্যে যে ছিল, এইটার কারণ শুধুমাত্র ২ টো ধর্মমত না। এছাড়াও শৈব আছে, শাক্ত আছে, বৈষ্ণব আছে, বেদান্তি আছে, হাজার রকমের মতপাত রয়েছে ভারতবর্ষে। কেউ একটা সেপারেট ভিন্ন বা স্বতন্ত্র রাষ্ট্র চায়নি। তাহলে সমস্যাটা এখানে কি? সমস্যাটা যে ২ টো কালচারের। মুশকিল হচ্ছে মুসলমানদের মধ্যে কেউ আছেন
যারা হয়তো মাইনরিটি, এই মাইনরিটি প্রশ্নে আমি ফিরে আসব পরে আবার, যারা হয়তো মাইনরিটি কিন্তু তারা মনে করে যে সনাতন বা ভারতীয় সভ্যতা সংস্কৃতির সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তাদেরটা হচ্ছে 1400 বছরের আরবিক কালচার। এই আরবিক কালচারটা সবার জন্য প্রযোজ্য করতে হবে মুসলমানদের মধ্যে এবং পরবর্তীকালে দরকার হলে পুরো ভূভারতে। এটা একটা কালচার। আর আরেকটা হচ্ছে ভারতবর্ষে যেটা একদম আদি সনাতন হাজার হাজার বছরের যে সংস্কৃতি, যেটা নিয়ে বৌদ্ধদের কোনো আপত্তি নেই মেনে নিতে যে আমরা সবাই সেই কালচারের থেকে এসেছি করে আজকে আমি বৌদ্ধ, বা আরেকজনে মেনে নিতে যে আমরা সবাই সেই কালচারেরই করে আজকে আমি শৈব, কি আজকে আমি বেদান্তি, কি আজকে আমি একজন জোরাস্ট্রিয়ান। কোনো অসুবিধা নেই তাদের সেটা। এমনকি ইহুদিরাও তারা কখনো সনাতন ধর্মের অন্তর্ভুক্ত নিজেকে মনে করেনি, কিন্তু কখনো মনে করেনি যে আমাদেরটা জোর করে অন্যের ওপর চাপিয়ে দিতে হবে। তো এইটাই মেন সমস্যা, ব্যাপারটা কালচারাল, এটাকে বলা যায় সিভিলাইজেশনাল সমস্যা। তাই জন্যে এই যদি বলা যায় যে তোমার যে জিজ্ঞাসার প্রসঙ্গে বলা যায়, যতক্ষণ এই বিষয়টা সলভ হচ্ছে ততক্ষণ এই জোর করে আটকে রাখা সবাই আমরা এক, এই ভারত যেন অখণ্ড থাকে, এই আটকে রাখাটা তখন হয়তো তার সময় হয়নি। তার সময়টা হওয়া দরকার, যখন যে পদ্ধতিতেই হোক না কেন এই রিয়েলাইজেশনটা তৈরি হবে যে গোটা ভারতে যারা বাস করি আমরা, তারা পরবর্তীকালে কনভার্টেড হয়ে যাই করে থাকি না কেন, আমরা সবাই কিন্তু অন্তত 30,000 বছরের সভ্যতার উত্তরসূরি, সেই সভ্যতাই বহন করছি। এই রিয়েলাইজেশনটা আসার দরকার আছে, সেটা তখনও তার সময়টা হয়নি, এটা একটা ইঙ্গিত। এবার এই মাইনরিটি নিয়ে একটা কথা বলতে চাই এখানে, যে দেখা যাবে যে পৃথিবীর বেশিরভাগ মানুষই কিন্তু শান্তিকামী, বেশিরভাগ মানুষ, প্রায় বলা যেতে পারে 20 জনের মধ্যে 16 জন মানুষ শান্তিকামী। এবার শান্তিকামী মানুষদের নিয়েই সমস্যাটা হয়। যারা শান্তিকামী মানুষ তারা খুব একটা আইডিওলজিক্যালি ড্রিভেন হয় না, অর্থাৎ তারা খুব একটা কোনো আদর্শ নিয়ে নিজেদের জীবন উৎসর্গ করছে, এটা হয় না। তারা আমার সন্তান দুধে ভাতে থাকলেই হলো, এই মানসিকতা নিয়ে তারা চলে। তারা টিপিক্যাল একটা ডিনায়াল মুডে থাকে, অর্থাৎ সবসময় সেই উট পাখি বালির মধ্যে মুখ গুঁজে ভাবে তাকে কেউ দেখতে পাচ্ছে না, সেই রকম একটা ডিনায়াল মধ্যে আমরা থাকি। এই তো সবই তো ভালো, এই তো রেশন দোকান খোলা আছে, এই তো ইন্টারনেটও চলছে, এই তো মোটামুটি তো খেয়ে পড়ে বাঁচছি, তাহলে অশান্তি করো না, ঝামেলা করো না, সবই তো, সব ধর্মই তো এক, সবাই তো শান্তির কথা বলে। শান্তিকামী মানুষরা বেসিক্যালি বেশিরভাগ মানুষ একটু নির্বোধ হয়, কারণ নির্বোধ হলে তাদের সুবিধে, নির্বোধটা তাদের আরাম। তার জন্য কি হয়, ওই যে 20 জনের মধ্যে 4 জন মাইনরিটি যারা হিংসা চাইছে, যারা যুদ্ধ চাইছে, যারা সংঘাত চাইছে, তারা বেশি পাওয়ারফুল হয়ে ওঠে, তারাই 16 জনকে ডমিনেট করতে আরম্ভ করে। পৃথিবীর সর্বত্র এটাই হচ্ছে সমস্যা। একটা পাড়ায় গুং 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 করে বাক্স বাজছে, তুমি সার্ভে করো দেখবে সেই পাড়ার বেশিরভাগ মানুষই কিন্তু সন্ধ্যেবেলা, ভোরবেলা, রাত্রিবেলা ওই বক্সের আওয়াজটা চায় না। চায় হয়তো 20টা ছেলে বা ছেলে মেয়ে তারা নাচতে চায়, বাদ বাকিরা থাক, ঝামেলা করে লাভ নেই, যাই হোক ওদের তো কিছু করার নেই, করুক, এই 4 দিন 5 দিন কি আর করা যাবে। তাই জন্য ওরা বুঝে গেছে এই 20 জনের যে আমরা যা ইচ্ছে তাই করতে পারি, বাকিরা কেউ কিছু বলবে না, সো আমাদের ভয় ত্রস্ত হয়ে আছে। এইটাই সমস্যাটা হচ্ছে। সুতরাং বাংলাদেশ বলো, পাকিস্তান বলো, ভারত বলো, বা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে সন্ত্রাস একটা সমস্যা, সেখানে জানবে বেশিরভাগ মানুষই কিন্তু যুদ্ধ চায় না, মানে টিভি স্ক্রিনে দেখতে চায়, গল্পে শুনতে চায়, নিজেদের জীবনে কিন্তু মানুষ যুদ্ধ চায় না, অশান্তি চায় না, ঝামেলা চায় না। কিন্তু যে কজন চায় তারা বেশি পাওয়ারফুল, যে কজন চায় তাদের পেছনে, তাদেরকে খেলানোর জন্য অনেক লোক টাকার থলি নিয়ে বসে থাকে।
তা এই সমস্যাটার জন্যই এই ফান্ডামেন্টালিজম যেটাকে বলা যায়, ধর্মান্ধতা বা গোঁড়ামি, এটা শুধুমাত্র একটা মানসিক গোঁড়ামি নয়, এটা একটা স্পন্সার্ড গোঁড়ামি। এই হুঙ্কার দিয়ে যাচ্ছে সমস্ত ধর্মীয় নেতারা, এপার ওপার সব দিকে। এই হুঙ্কারের একটা স্পন্দন আছে, তাতে মন্ত্রমুগ্ধ হয়ে যায় অনেকে। শান্তিকামীরাও সেই হুঙ্কারে কিছুটা আটকে যায় এবং শেষ পর্যন্ত যতটা সম্ভব লাস্ট মোমেন্ট পর্যন্ত দায় এড়িয়ে থাকতে চায়। এটা মাইনরিটি কথাটা বলার সময় এটা লোকে ভাবলে মাইনরিটি তো কয়েকজন তো মাত্র মাইনরিটি, কিন্তু একটা এমনিতে কথাই এখন তৈরি হয়েছে, টিরানি অফ দ্য মাইনরিটি, এটা তৈরি হয়েছে। ৩ নম্বর যে তুমি বাঙালিদের নিয়ে বলেছ, ভিকটিম খেলাটা খেলো না। সবসময় বাঙালিদেরই মানে এত চাপ সৃষ্টি হয়ে সহ্য করতে হয়। তুমি বলো, তোমার কি চাপ সহ্য করতে হচ্ছে তুমি বাঙালি বলে? যতদূর জানি তোমার প্রশ্ন থেকে তুমি বিদেশে কথাটা পড়াশোনা করছো, সেখানে বাঙালি বলে তোমার কি চাপ সহ্য করতে হচ্ছে? এই ভিকটিম কার্ডটা খেলো না। খুঁজতে গেলে অনেক কিছু খুঁজে পাওয়া যাবে। বাঙালিরা বঞ্চিত, বাঙালিরা তাদের আইসোলেট করে রাখা হয়েছে, তাদের বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, বাঙালিরা যথেষ্ট মর্যাদা পাচ্ছে না, সমাদর পাচ্ছে না। হোক না। কে কবে সমাদর আমাকে দেবে তার জন্য বসে থাকবো কেন? আমি আমার কাজটা মাথা উঁচু করে যাব। যত বাঙালি বলো বা ভারতীয় বলো বা পৃথিবী বলো মনীষীরা, তারা কেউ কারোর সমাদরের জন্য বসে থাকেননি। আর বাঙালি বা তার বাঙালির মতন সে অনেক ঠিকও করেছে, অনেক ভুলও করেছে। ভারতবর্ষের ভারতীয় চেতনাই বলো, ভারতীয় আধ্যাত্মিকতা বলো, ভারতের ধর্ম বলো, ভারতের জাতীয়তাবাদী বলো, সব বাঙালির তৈরি করে দেওয়া প্ল্যান, বাঙালি তৈরি করে দেওয়া ব্লু প্রিন্ট। এটাকে ভারতবর্ষে কেউ অস্বীকার করতে পারে না। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে, রবীন্দ্রনাথ ঠাকুর, তার থেকে আরো ডিপলি ভাবলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এরকম করে বহু, স্বামী প্রণবানন্দ, বহু বাঙালির বিরাট অবদান। এবং সেটাই হচ্ছে আজকে জাতীয়তাবাদের আতুর ঘর। সেই বাঙালিরা কেন আজকে বঞ্চিত, বা তাদের কেন পিছিয়ে দেওয়া হলো, বা তারা কেন চাপ সহ্য করতে হচ্ছে, সে নিয়ে ভেবে লাভ নেই। বর্তমানে বাঙালিকে বাঙালি বলে নয়, প্রত্যেকটা মানুষকে জাগতে হবে তার নিজের জায়গা থেকে। নিজের ভাষাকে সুন্দর করতে হবে, নিজের ভাবনাকে উন্নত করতে হবে, নিজেকে একটা উদ্দেশ্য নিয়ে চলতে হবে। তারপর ভগবান দিচ্ছে, কালের কথা কালই জানেন, তিনি যা করাবেন তাই করা হবে। সবচেয়ে বড় কথা, নেতাজি সুভাষচন্দ্র বসু যে ডাক দিয়েছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তা আমরা কজন রক্ত দিয়েছি? বাঙালির কথা বলছি আমি। আমরা কজন রক্ত দিয়েছি? আমরা শুধু সেটা স্লোগানের মতন, সেটা রোমাঞ্চিত হওয়ার জন্য এবং গায়ে কাঁটা দেওয়ার জন্য সেটাকে ড্রাগের মতন ব্যবহার করি, ওই লম্বা চওড়া কথাটা, তাই না? তার মূল্য দিতে হবে আমাদের। যে সেই সময় আমরা চুপ করে বসে থেকেছি, সেই সময় আমরা একটা রূপকথা আশা করেছি। সুভাষচন্দ্র বসু এবং তার আজাদ হিন্দ ফৌজ, যেখানে হয়তো তেমন বাঙালিই নেই, তারা এসে পুরো একদম ইংরেজদের একদম তাড়িয়ে দিয়ে একদম বসলেন সিংহাসনে, আসা বাঙালিদের চাকরি দিতে আরম্ভ করলেন। এরকম ধরনের ভেবেছি হয়তো আমরা তখন। আমার ছেলেটাকে বা নাতিটাকে নিয়ে তার কাছে যাবে প্রণাম করাতে, একদিন আশীর্বাদ করেন যাতে আমার নাতিটা একদিন সরকারি চাকরি হতে পারে। এরকম হয়তো ভেবেছি। রক্ত কোথায় দিয়েছি, ত্যাগ কোথায় করেছি, সংগ্রাম কোথায় করেছি, ঝাঁপিয়ে কোথায় পড়েছি? একজন বাঙালি ডেকেছে বলে করিনি তো, তাই না? বরং আমরা ভারত বোধ থেকে, বরং আমাদের আধ্যাত্মিক যে আমাদের যে ঐতিহ্য বাঙালির, ঠাকুর, মা, স্বামীজি থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, কি স্বামী প্রণবানন্দ, যাদের কথা বললাম, যে একটা বিরাট সময়, যাদের গান আমরা গাইছি, রামপ্রসাদ সেন কি লালন ফকির, সেই বাঙালি শেষ পর্যন্ত নাস্তিকতা এবং বামপন্থার দিকে সরে গেল। তার প্রারব্ধ হবে না? সুতরাং যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন আর নতুন করে ওই গরল নিয়ে আলোচনা করলে তিক্ততাই বাড়বে। অন্যদের দোষ দেওয়ার আগে
মানে উত্তরপ্রদেশ কিংবা গুজরাট কিংবা দিল্লি কেন্দ্রিক রাজনীতিকে দোষ দেওয়ার আগে নিজেদের দিকে তাকাতে হবে। আমাদের অনেক মহৎ বিরাট শক্তি রয়েছে। সবচেয়ে বেশি মাতৃভক্তি, মানে মাতৃ বলতে না, দেশ বলছি, বাঙালিদের মধ্যে থেকে এসেছে। আর সবচেয়ে বেশি মাতৃহন্তা সেখানেও বা সেটা বাঙালিদের মধ্যে থেকে এসেছে। এক্সট্রিমস, সবচেয়ে বেশি আপোষ বাঙালিদের মধ্যে থেকেই হয়েছে। সবচেয়ে বেশি অনাপোষী বাঙালিই হয়েছে। সুতরাং সব নিয়ে বাঙালি রয়েছে। বাঙালি বলতে কোনো একজন পিয়ালি দত্ত নয়। অতএব ওই দিকে না ভেবে নিজেকে তৈরি করতে হবে। শেষ জিজ্ঞাসা, আবার আগের জিজ্ঞাসাগুলোর সাথে এই লাস্টটার পুরোপুরি সম্পর্ক শূন্য বা কিছুটা সম্পর্ক আছেও। এইটার জন্যই বাঙালিরই অবস্থা, যে আমি কি করব, লেখাপড়া করব না বিজনেস করবো না ধ্যান করব, যেন একটা অপরের বিকল্প। যেন আমি যদি লেখাপড়া করি ধ্যান করা যাবে না, আমি বিজনেস করি ধ্যান করা যাবে না। এই বাঙালির এই জন্যই এই দৈন্য। আধ্যাত্মিকতা মানে কি জানি না, এতদিন ধরে শুনছি এত বক্তব্য। তুমি বেশ নিয়মিত শ্রোতা, মাঝে মাঝেই তোমার ইংরেজিতে বাংলায় বিভিন্ন জায়গাতে তোমার উপস্থিতি বা তোমার এরকম ধরনের বিরাট বিরাট প্রশ্ন মালা দেখতে পাই। অথচ তুমি ভাবছো লেখাপড়া বিজনেস আর ধ্যান একেবারে কন্ট্রাডিক্টরি। এই জন্য তো বাঙালির এই অবস্থা। এত মতিভ্রম, ডিমেনশিয়া, এক ধরনের বিমরতি বুড়ো বয়সে হয়, তো অনেক কম বয়সে হয়েছে মনে হচ্ছে, তাই না? ধ্যান সবাই করতে পারে তো, আর বারবার সে কথা তো বলিও, এবং অল্প বয়স থেকেই তো করা উচিত। ব্যায়াম, আসন, প্রাণায়াম, জপ, ধ্যান, এটা হচ্ছে ক্রম। ধরো মর্নিং ওয়াক করতে গেলে ব্যায়াম বা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে, তারপরে আসন, তারপরে প্রাণায়াম, তারপরে জপ, শেষে ধ্যান। ধ্যানের পর তোমার হাতে নেই সেটা, ধ্যান নিবিড় হোক তারপর হবে সবাই। আর যদি কেউ একজন নিয়মিত ধ্যানই হয়, সে বিজনেসই করুক, সে লেখাপড়াই করুক, সে গান বাজনাই করুক, সে ঘর সংসারই করুক, যাই করুক, একটা উৎকৃষ্ট কিছু হবে তার মধ্যে দিয়ে। সে উৎকৃষ্ট একজন গৃহস্থী হবে, উৎকৃষ্ট একজন সংসারী হবে, উৎকৃষ্ট একজন বিজনেস পার্সন হবে, উৎকৃষ্ট একজন লেখিকা হবে বা লেখক হবে, উৎকৃষ্ট একজন চাকুরিজীবী হবে, উৎকৃষ্ট একজন বিজ্ঞানী হবে। সে যাই করুক, যে সন্ন্যাসী হয় উৎকৃষ্ট একজন সন্ন্যাসী হবে, ব্রহ্মচারী হয় উৎকৃষ্ট একজন ব্রহ্মচারী হবে। ধ্যানটা বেশ। আর বিজনেস করবে না লেখাপড়া করবে তোমার মতি অনুযায়ী, তোমার নিজের স্বভাব অনুযায়ী, তোমার টেন্ডেন্সি অনুযায়ী, তোমার ভিশন অনুযায়ী, তোমার জীবনের প্রতি কোনো ভিশন আছে কিনা। আমি দেশের জন্য কিছু করতে চাই, এরকম ভেগ, অস্বচ্ছ একটা ব্ল্যাঙ্কেট কথা বলে লাভ নেই। ভিশন আছে কিনা, যে আমি পার্টিকুলারলি এইটাই করব। দেশ ফেস ছেড়ে দাও, একজনের জন্য করবি, করবো 5 জনের জন্য করব, 50 জনের জন্য করব। এখান থেকে শুরু করো, ছোট করে শুরু করো, 1 স্টেপ এট আ টাইম। আমার সাথে কোনো সম্পর্ক নেই, রাস্তাতে নিয়ে হাঁটছি, একটা কল থেকে অজস্র ধারায় জল পড়ে যাচ্ছে, সেই কলটা গিয়ে বন্ধ করলাম, এটাও আমি দেশের কাজ করলাম। আমার উপায় আছে। আমি জানি যে ট্রেন যেখানে দাঁড়াবে সেখানে কোনো চেকার ফেকার থাকে না, আমি টিকিট না কেটে উঠতে পারি, কিন্তু আমি টিকিটটা কাটলাম, ট্রেনটা মিস করলাম তার জন্য, লাইন দিয়ে কাটতে হলো বলে, তাও আমি কাটলাম। এই আমি দেশের কাজ করছি। ছোট ছোট করে ভাবতে আরম্ভ করো, নিজের জীবনটাকে একটুখানি আরেকটুখানি জায়গা দাও, কয়েকটা জানলা দাও নিজের প্রতিদিনকার অভ্যেসের মধ্যে, যেখানে তুমি শুধু নিজেরটুকু এবং নিজের প্রিয়জন, নিজের স্বজন সুজন ছেড়ে আরেকজনের কথা ভাবতে পারো, মাটির কথা ভাবতে পারো, গাছের কথা ভাবতে পারো, আকাশের কথা ভাবতে পারো। তুমি হয়তো বিদেশে আছো, সেখানে কেউ একজন ভারতবর্ষের হিন্দু ধর্ম নিয়ে বা হিন্দুরা কত অসহিষ্ণু এই নিয়ে কেউ হয়তো একটা আলোচনা করছে, তুমি কাটো তাকে পয়েন্ট বাই পয়েন্ট, খণ্ডন করো তার যুক্তি, ফ্যাক্টস দিয়ে, লজিক দিয়ে, ইতিহাস দিয়ে। এই তুমি ভারতবর্ষের কাজ করছো। যাই হোক, এবারে জিজ্ঞাসাটা স্বর্ণাভ করেছিলে। হ্যাঁ স্বর্ণাভ, তোমাকে ফিরে আসি। হ্যাঁ মহারাজ, আপনি যেটা বললেন ওনার জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে, যে আমাদের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষে একটি সংস্কৃতি আছে, একটি নিজস্ব সংস্কৃতি আছে, তার একটি ধর্ম আছে, এবং বহু বছর ধরে সেটি বিবর্তনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। যেমন 30,000 বছরের সভ্যতা আপনি বললেন,
এবং সেটা বহু জায়গাতে প্রমাণিত হচ্ছে বিভিন্নভাবে আর্কিওলজিক্যাল যে এক্সকেভেশনের মাধ্যম দিয়ে। তাছাড়া দেশভাগের ব্যাপারে আপনি একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিলেন, সেটা হচ্ছে যে মানে অন্যান্য যেসব ধর্মমতগুলি আছে, যেমন শিখ, পার্সি, জৈন, বৌদ্ধ, এমনকি ইহুদিরাও, তারাও কেন আলাদা দেশ বা আলাদা রাষ্ট্র চাইলো না, শুধু কেন ইসলাম ধর্মের একটি একটি অংশ চাইলো? সেটার বড় কারণ হচ্ছে যে তাদের সংস্কৃতিটা সম্পূর্ণ আলাদা, সেটার কারণে। এবং আমরা সেটা দেখতেও পেয়েছি, বহু মুসলিম লীগের তৎকালীন যে যারা নেতারা ছিলেন, তারা এমন বক্তব্য রাখতেন যে মুসলমান হিন্দুরা একসাথে থাকতে পারবে না, এবং এটা করতে করতেই একটা আইডেন্টিটি পলিটিক্স স্টার্ট হলো, ক্ল্যাশ হলো। সেখান থেকে তারপর একটা সিদ্ধান্তে আসা গেল যে দেশ দুটোকে মানে ভাগ করতে হবে, আলাদা আলাদা করতে হবে। আর আরেকটিও জিনিস, সত্যি এটা আমার ব্যক্তিগতভাবে খুবই আশ্চর্য লেগেছিল, আপনিও এটা বহুবার বলেছেন, যে মানে এই যে মাইনরিটি মেজরিটি নিয়ে যে একটা ভ্রান্তি আমাদের মধ্যে আছে, যে মেজরিটি খুব অত্যাচার করে মাইনরিটিদের ওপর, আসলে কিন্তু বাস্তবে তা নয়। ইতিহাসগত দিক থেকে দেখতে গেলে দেখা যাবে যে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গরা মাইনরিটি ছিল, কিন্তু তারা মানে মাত্র হয়তো 10% জনসংখ্যার যে অংশ হয়ে তারা 90% কৃষ্ণাঙ্গদের খুব অত্যাচার চালিয়েছিল। এবং সেটিও আপনি একটা উদাহরণ দিয়ে বললেন যে পাড়া পাড়া প্রতিবেশীতে যেখানে বক্স বাজছে, যেখানে খুবই লাউড স্পিকার বাজানো হচ্ছে, সেখানে বেশিরভাগ লোকেরাই সেটা পছন্দ করছে না, কিন্তু তারা হয়তো সেটাকে প্রতিবাদও করতে পারছে না, কারণ যারা মিউজিকটা বাজাচ্ছে তারা খুবই ডাকাবুকো এবং গুন্ডা, মানে একটু গুন্ডা মার্কা আর কি। তো এটা সেসব অভিজ্ঞতা আমাদের অবশ্যই আছে। তো এবং এবং একটি লাইন আমাদের বললেন, সেটা আমার একটি নতুন লাগলো, সেটা হচ্ছে যে টাইরানি অফ দ্য মাইনরিটি বলে এই শব্দটা। এবং ওনার যে দ্বিতীয় জিজ্ঞাসাটা ছিল সেটা হচ্ছে যে বাঙালিদের কি করা উচিত। এবং আপনি আপনি এটা বরাবরই বলে আসছেন যে আমাদেরকে নিজেদেরকে হয়ে উঠতে হবে, মানে একটু প্র্যাকটিক্যাল হয়ে উঠতে হবে, আমরা নিজেদেরকে কি করে ভালো করতে পারি, নিজেদেরকে কি করে উন্নত করতে পারি। এবং যে আপনি যেটা বললেন যে আমরা বহু মহাপুরুষ পেয়েছি, সে মহাপুরুষরা আমাদেরকে দিশাও দেখিয়েছেন, কিন্তু হয়তো এক ঝাঁক ভিড় হয়তো তাদের পক্ষে থাকেনি, খুব অল্প মানুষ এসছেন, এবং যেসব মানুষরা এসছেন তাদেরকেও খুবই খোঁটা দেওয়া হতো। এবং সেটা আমরা দেখেওছি যে স্বামী বিবেকানন্দকেও অনেকে টোন টিটকিরি কাটতো, তার ঠাকুরের কাছে যাওয়া নিয়ে অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করতো, এবং সেটা নেতাজিকেও ফেস করতে হয়েছে, স্বামী প্রণবানন্দজি মহারাজকেও ফেস করতে, শ্যামাপ্রসাদ মুখার্জিকে তো এখনো ফেস করতে হয়, সেটা নানা রকম কারণ আছে। তো অবশ্য আমরা যতটা ভালো পেয়েছি ঠিক ততটাই খারাপ পেয়েছি, মানে একটা এক্সট্রিম, মানে বাঙালি, আপনি যেটা বলতে চাইলেন যে বাঙালি যেমন মহাপুরুষও পেয়েছেন, তেমনি অতি নিম্নমানের, নিম্ন মেধার, নিম্ন মস্তিষ্কের, নিম্ন চেতনার মানুষও বাংলায় আছে, সবটা মিলেই বাঙালি। তো ব্যাপারটাকেই বাঙালিকেই উঠে আসতে হবে, বাঙালিকেই এগিয়ে আসতে হবে, অন্তত নিজের ছোট ছোট গণ্ডি, যেটা আপনি বললেন যে ছোট ছোট কাজ থেকে শুরু করতে, একটু সৎ হতে, নিজেদের জীবনে যে ছোটখাটো জিনিসগুলো আছে, যেমন ধরুন রাস্তায় চলতে গেলে যেখানে হয়তো কলে জল আমরা প্রায় দেখতে পাই, তো সেটাকে অনেকে এড়িয়ে চলে যাচ্ছে, হয়তো সে কলটাকে বন্ধ করছে না, কেউ এড়িয়ে চলে যাচ্ছে। বা একটা জিনিস তো আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে বহু মানে রেল যাত্রীরা টিকিট না কেটে উঠে পড়ে, এবং সেটা নিয়ে, এবং টিটি উঠলেও সেই টিটিকেও তারা মারধর করে, এই দৃশ্য দেখা আছে। এবং এবং সেটা অবশ্যই, এবং যারা টিকিট কেটেছে তারাও মাঝে মাঝে আমাকে বলে থাকে, যে আমার অনেক রেলের গ্রুপ আছে, যে ইস কেন টিকিটটা কাটলাম, টিটি উঠলো না, 30 টাকা বাঁচাতে পারতাম, এরকম আর কি, এইসব বলে। তো ঠিকই আপনিও যেটা বলেন যে আমাদেরকে একটু সৎ থাকতে হবে ছোটখাটো জিনিস দিয়ে, যে একবারই সেই নেতা হয়ে ঝাঁপিয়ে পড়া যাবে না, যে আমি 1 কোটি বা 10 কোটি মানুষকে আমি উদ্বুদ্ধ করে একেবারে একদম একেবারে পতাকা নিয়ে সব দখল করে নেব, সেরকম নয়। যেরকম যা সময় আসবে, সুযোগ আসবে, সুবিধা আসবে, সেই মতো আমাদেরকে চলতে হবে। তো তো এটুকুই আর কি। ধন্যবাদ তোমাকে। এরপরে মহারাজ জিজ্ঞাসা করেছেন যিনি, তিনি হচ্ছেন আদিত্য অগ্নি। আমি পাঠ করছি সেই জিজ্ঞাসা। যুগচক্র সম্বন্ধে কিছু বলুন। সম্পূর্ণ যুগচক্র 12,000 বছর না 4,32,000 বছরের হয়, নাকি আমরা দুটো কলিযুগের সন্ধিকালে আছে? লিখেছেন আদিত্য অগ্নি। হ্যাঁ,
আদিত্য অগ্নিকে বলি যে তুমি যে শব্দটা ব্যবহার করেছো যুগচক্র, এই চক্র শব্দটা খুবই প্রণিধানযোগ্য। দেখো আমরা যেভাবে সময়ের ব্যাপারটাতে অভ্যস্ত, যেটা একটা ওয়েস্টার্ন মডেল, সেটা হচ্ছে যে লিনিয়ার। মানে এই পৃথিবীটা সৃষ্টি হয়েছিল এই বিগ ব্যাং থেকে। বিগ ব্যাং থেকে শুরু হয়েছে একটা কসমিক এভলিউশন, হতে 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 শেষ পর্যন্ত পৃথিবী হয়েছে। নানা পরিবর্তনের মধ্যে দিয়ে, রূপান্তরের মধ্যে দিয়ে পৃথিবী গেছে। আর আগুনের বল, তারপর ঠান্ডা হয়েছে, একদম জলমগ্ন থেকেছে, বরফ থেকেছে, তারপরে আবার ধীরে 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 জলের মধ্যে প্রাণ এসেছে। এইভাবে আমরা একটা লিনিয়ার ভাবি, এবং এই লিনিয়ার ভেবেই আর কি আমরা শেষ পর্যন্ত তার যখন শেষও কল্পনা করি, সেটা লিনিয়ার, যে যখন শেষ তখন শেষ। আর র্যান্ডম, মানে র্যান্ডম বলতে যে কিছুটা আকস্মিকভাবে অ্যাক্সিডেন্টালি এটা হয়ে গেছে, মানে হওয়ার কথা নয় কিন্তু হয়ে গেছে। আর অ্যাক্সিডেন্টালি বা যখন শেষ হয়ে যাবে তখন আর এরকম কখনো হবে না, রিপিট হবে না। কিন্তু দেখো তুমি যে শব্দটা ব্যবহার করেছো চক্র, চক্র মানে চাকা। চাকা, চাকা মানেই যে জিনিসটা ঘোরে এবং যে জিনিসটা গোলাকার। এইটা বুঝতে হবে যে ভারতের বা এই প্রাচীন যে সভ্যতার, তারা কালকে লিনিয়ার একরৈখিকভাবে কখনো ভাবেনি। ঘোরে, সবকিছু হয়, চলে যায়, ফিরে আসে। অর্থাৎ স্থান, কাল, পাত্র যেমন আছে, কিন্তু নির্দিষ্ট একটা জায়গা একদম খুঁটি বাঁধা নয় যে ব্যাস হয়ে গেল, শেষ হয়ে গেল। না, রয়ে গেল, আবার ফিরে আসবে। আবার সেই খুঁটি বাঁধা স্থান, কাল, পাত্রটা আবার ফিরে আসবে। এটা বোঝানো কঠিন, কিন্তু জিনিসটা আসলে খুব সরল। আগেকার যুগের মানুষ যখন এই আলো ছিল না, এত এত ইলেকট্রিক আলো ছিল না, এত মানে মানে জান্তব, এই যন্ত্র, এত বিনোদন, এত উপকরণ যখন আমাদের জীবনে ছিল না, রাতের আকাশ তখন খুব স্পষ্ট থাকতো। তখন মানুষ বুঝুক বা না বুঝুক অনেকটা সময় আকাশের দিকে তাকিয়ে থাকতো। তাকিয়ে থাকতে 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 একটা জ্ঞান তৈরি হয়, জানো, যেকোনো জিনিসের দিকে। এক ফোঁটা জলের দিকেও যদি তুমি অনেকক্ষণ তাকিয়ে থাকো, তখন এই জলের যে ইনহেরেন্ট যে চরিত্রটা, তারা একটা কমিউনিকেট করতে আরম্ভ করে তোমার সাথে। কারণ সবকিছু তো প্রাণময়। করে তখনই মানুষ লক্ষ্য করত যে সবকিছুই কোথাও কোথাও যেন চলে যাচ্ছে, আবার ফিরে আসছে। লক্ষ্য করত যে আমাদের জীবনেও সূর্যটা উঠলো, থাকলো, এক নাগাড়ে থাকলো না। এক আস্তে, 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 আস্তে মধ্য গগনে এলো, ডুবলো। তারপরে চিরকালের জন্য চলে গেল তা নয়, আবার ফিরে এলো। এরকমভাবে চাঁদের ক্ষেত্রেও তাই। এবং তার একটা নির্দিষ্ট ছন্দ আছে, নির্দিষ্ট রিদম আছে। একটা শুক্লপক্ষ আছে, একটা কৃষ্ণপক্ষ আছে। এইভাবে দেখে, দেখে প্রকৃতিকে দেখে, দেখে মানুষ এই বৃত্তাকার যে জীবন, সেটাকে ধারণা করতে আরম্ভ করলো। মানুষ বুঝতে পারলো একটা বৃত্তাকার মুভমেন্ট সবসময় আকাশে রয়েছে। সে সপ্তর্ষি মণ্ডলী হোক, গ্রহতারাই হোক, সূর্যই হোক, পৃথিবীই হোক, চন্দ্রই হোক, একটা বৃত্তাকার ব্যাপার রয়েছে। আকাশেও যেভাবে সূর্যটাকে আমরা দেখছি বৃত্তাকার, স্ট্রেট লাইনে দেখছি না। মরশুম, এই দেখো শীত চলে গেছে, বসন্ত এসেছে। আমরা জানি এরপরে কি আসবে। কি করে জানি? অভিজ্ঞতা। কি অভিজ্ঞতা? যে বসন্তের পর আবার গ্রীষ্ম আসে, দেখেছি এটা। আমরা জানি হঠাৎ কি বসন্তের পরে শরৎকাল আসবে? আসবে না। আমরা জানি বসন্তের পর গ্রীষ্ম আসবে, গ্রীষ্মের পর বর্ষা আসবে। এই যে ২ মাস করে, করে ঋতু, এই যে একটা বৃত্তাকার মুভমেন্ট আবার ফিরে আসবে। এটা আমরা দেখেছি। একটা গাছে সমস্ত গাছের পাতা পড়ে গেল। একদম গাছটা পুরো ন্যাড়া হয়ে গেল। আবার আস্তে, 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 আস্তে কুড়ি গজাতে আরম্ভ করলো। আবার নতুন কচি পাতা গজাতে আরম্ভ করলো। আমরা দেখেছি এটা মানুষ। খুব সিম্পল রিয়ালাইজেশন এগুলো। একটা শিশু জন্মালো। ধীরে, ধীরে, ধীরে সে বড় হচ্ছে। বালক হচ্ছে, কিশোর হচ্ছে, তরুণ হচ্ছে, যুবক হচ্ছে, মাঝবয়সী হচ্ছে, প্রৌঢ় হচ্ছে। আবার
বার্ধক্যতে আবার সে শিশুর মতন হয়ে গেল। এমনকি ফিজিক্যালিও ঠিক যেমন ছোট্টবেলায় সে সম্পূর্ণ নির্ভরশীল ছিল তার মায়ের ওপর, বড়দের ওপরে, আবার বৃদ্ধকালেও যখন খুবই বৃদ্ধ সে, তখন তাকে নির্ভরশীল হতে হচ্ছে এবং তার স্বভাবটাও হয়তো অনেকের ক্ষেত্রে শিশুর মতন হয়ে যাচ্ছে। আবার আমাদের গুরু মহারাজ বলছেন, যদি 100 বছর পেরিয়ে যায় কোনো যোগীর বয়স, তাহলে মাথায় আবার নতুন করে চুল গজাতে আরম্ভ করে। সমস্ত দাঁত পড়ে গিয়েছিল কিন্তু আবার দাঁত গজাতে আরম্ভ করে। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে কোষ কলার সাইকেল, সেটাও পুরো বৃত্ত কমপ্লিট করে আবার নতুন করে শুরু করছে। সুতরাং এই যে বৃত্তাকার মুভমেন্ট অফ লাইফ, সার্কুলার মুভমেন্ট অফ লাইফ, জীবনের যে বৃত্তাকার চলন, এইটা কিন্তু ভারতবর্ষের মনীষীরা, ঋষিরা দেখেছিলেন। দেখেই তারা এই সময়কে বুঝেছিলেন কোনো একটা স্ট্যাটিক ব্যাপার নয়, সময়টা কোনো একটা স্ট্যাটিক ব্যাপার নয়। এই ক্ষেত্রে এই প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে সায়ক চক্রবর্তী, সে আজকে প্রথম দিকে জিজ্ঞাসা করেছে যে যেহেতু লিনিয়ার নয়, তাই জন্যে এরকম কি হতে পারে যে আমি একটা কোনো কর্মের প্রারব্ধ ভোগ করছি, কিন্তু সেই কর্মটা আমি এখনো করিনি, সে কর্মটা পরে করব। না, এটা ব্যাকওয়ার্ড হয়ে গেল। ব্যাকওয়ার্ড কিন্তু নয়, ফরওয়ার্ড লিনিয়ার। এমন নয় যে শ্রীরামচন্দ্র 40 বছর বয়সে হঠাৎ তিনি 18 বছর হয়ে গেলেন, তা কিন্তু নয়। সে উল্টো পুরাণ বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প আছে বা নাটক মতন আছে, যেখানে বাবা ছেলে হয়েছে আবার ছেলে বাবা হয়েছে। তাদের ইচ্ছা ছিল, এটাই তাদের ল অফ অ্যাট্রাকশন। তাদের ইচ্ছা ছিল ছোট ছেলের যে আমাকে বাবাই শুধু শাসন করে, বাবা হব। আর বাবার ইচ্ছা ছিল বেশ হেসে খেলে দিব্যি আছে, সংসারে কোনো চাপ নেই, আমি ও হব। উল্টো হয়ে গিয়ে সে খুব বিপত্তি হলো। এটা কখনো হয় না, এটা হবে না। যে কর্মটা এখনো সে করেইনি, সেটা করবে ভেবে, ইন অ্যান্টিসিপেশন, এখন সে প্রারব্ধ ভোগ করছে, এরকম অ্যাবসার্ড জিনিস হয় না। সায়ক এইবারে যে এই বৃত্তাকার মুভমেন্ট বোঝাতে এই যুগের কথাটা এসেছে, যেটা প্রথমেই স্বর্ণাভ বেশ সুন্দর করে গুছিয়ে বলেছে, এবং এই সব নিয়ে আগেও আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। তো ওই হিসেব মতে আমরা এখন শ্বেতাকল্পতে রয়েছি, যেটা 71 বা 72 যুগের মধ্যে 28তম যুগ চলছে এই শ্বেতাকল্পের। আর কলিযুগের মাত্র সেই অর্থে 5000 বছর হয়েছে, আরো বহু হাজার বছর বাকি আছে কলিযুগের। কিন্তু যাই হোক, সময়কে এইভাবে দেখেছে, এই 4টে যুগ যেটা প্রথমেই আলোচনা করা হয়েছে, এই 4টে যুগ গিয়ে একটা মহাযুগ হয়। এবার মহাযুগ থেকে মন্বন্তর হয়, প্রতি কল্প, আবার মন্বন্তর থেকে 14টা মন্বন্তরে একটা কল্প হয়। এরকম ভাবে বেশ কিছু এরকম ভাবে তোমার 1000টা মহাযুগের পর এক কল্প আবার শেষ হয় আরেক হিসেব অনুযায়ী। নানা রকমের হিসেব আছে। একটা মহাযুগের পর একটা নিত্য প্রলয় হয়, আবার কোনো কোনো যুগের শেষে আংশিক বা খণ্ড প্রলয় হয়। টাইমকে এইভাবে ভাবা হয়েছে। আমাদের কনসেপ্ট অফ টাইম এমনকি সেকেন্ড লেভেলে, অর্থাৎ মুহূর্ত লেভেলেও একদম আলাদা বিদেশের টাইম থেকে, বিদেশের টাইমের কনসেপ্ট থেকে। ওদেরটা খুব স্ট্যাটিক। আমাদের অনেক শব্দ আমরা ব্যবহার করি না, যেমন নিমেষ, এটা একটা টাইম ডাইমেনশন কিন্তু। যেমন পল, পলক, অনুপল, দণ্ড। এক দণ্ড আমার বিশ্রাম করার সময় নেই যখন বলছি, ওটা যদি আমরা ট্রান্সলেট করি মিনিট সেকেন্ডে, তাহলে এক দণ্ড কিন্তু 24 মিনিট হবে, যদি আমি ঘটিকা প্রহর দিয়ে দণ্ডকে মাপি। প্রহর যেমন আমরা জানি 3 ঘন্টা করে, কিন্তু ওই 3 ঘন্টা প্রহর ব্যাপারটা ছিল না। 4টে প্রহরে দিনটাকে ভাগ করা হতো। সূর্য ওঠার পর থেকে একটা প্রহর শুরু হলো, তারপর দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর, এরকম ভাবে প্রহর ভাগ করা হতো। আমরা 24 ঘন্টাকে ভাগ করছি, ওইভাবে ছিল না জিনিসটা। এইভাবে আমাদের টাইমের ধারণাটা, টাইম ডিস্টেন্স ধারণাটা একদম অন্যরকম ছিল। এখন একটা বিদেশি সিস্টেমের মধ্যে, মেট্রিক সিস্টেম বলো বা টাইম মেজারমেন্ট বলো, আমরা সেইখানে কোঅপ্টেড হয়ে গেছি। তাই নিয়ে সার্কুলার ব্যাপারটা বুঝতে আমাদের সহজ হয় না, যেহেতু আমরা মৃত্যুতেই সব শেষ মনে করি। তো
মানে পাশ্চাত্য ভাবনার মতে। কিন্তু আমাদের তো এখানে তা নয়। আমাদের ধ্বংসতেও সব শেষ নয়। কারণ এটাও যোগীরা দেখেছেন যে কোনো বস্তুও কিন্তু তার অন্তিম বিনাশ নেই, অন্তিম কোনো শেষ নেই। কোনো একটা বস্তু শুধু রূপান্তরের মধ্যে সে আছে। যেটা ধ্বংস হলো বলে আমরা মনে করছি, সেটা অবশ্যই সেই চেহারাটা তার ধ্বংস হলো। কিন্তু সে অন্যান্য চেহারায় সে তখন রূপান্তরিত হয়ে যাচ্ছে ক্রমাগত। তরলের ক্ষেত্রেও দেখেছে সেটা, গ্যাসের ক্ষেত্রেও দেখেছে সেটা, স্থূল ক্ষেত্রে গ্রস সলিডের ক্ষেত্রে সেটা মানুষ লক্ষ্য করেছে। সুতরাং এই যে বিরাট একটা কন্টিনিউয়াস পরিবর্তনের মধ্যে আছে, মানুষ বুঝতে পেরেছে অন্তিম বিনাশ নেই, সব শেষ। আর এই বস্তুটা নেই তা নয়, সেই বস্তুটা আমার চোখের সামনে একটা বস্তুর রূপ হয়ে নেই, আমার চোখের আড়ালে অন্য বস্তুর রূপ সে পেয়েছে, হয়তো একাধিক বস্তুর রূপ সে পেয়েছে, যাকে আর আমি চোখে দেখতে পাচ্ছি না। ব্যাস। কারণ তাকে আবার রূপান্তরিত হতে 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 হয়তো আবার তাকে আমি কোনো একদিন অন্য কোনো ভাবে চোখে দেখতে পাবো, অন্য কোনো রূপে। এইটা মানুষ একটা মানে মাইক্রোব কিংবা একটা ইলেকট্রন বা একটা অ্যাটমিক লেভেলেও মানুষ এটা লক্ষ্য করেছে, মানুষ এটা জেনেছে, এই জ্ঞানটা তার নিজের মধ্যেও আছে। এই ফিরে 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 আসা, সবকিছু ঘুরে 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 ফিরে ফিরে আসা। যেমন ধরা যাক, তুলসীদাসের কথা গুরু মহারাজ আমাদের বলেছিলেন। তুলসীদাস তিনি খুব রাম ভক্ত, তা তিনি খুব হনুমানজির কাছে প্রার্থনা করেছিলেন যে আমি দর্শন করতে চাই, আমি প্রভু রামকে দর্শন করতে চাই, তোমাকে লক্ষণকে মা দর্শন করতে চাই। তা হনুমান তার স্বপ্নে বা দর্শনে তাকে বলেছিলেন তথাস্তু। তা সারাদিন কেটে গেল, কালকেই দর্শন হবে। সারাদিন কেটে গেল, কিন্তু দর্শন তিনি পেলেন না। তখন তিনি বসে বসে কাঁদছেন সন্ধ্যেবেলা। তখন হনুমান এসে বললেন, আমি তো দর্শন দিলাম, তো আমরা তো সবাই দর্শন দিলাম, কোথায়? আমি দেখলাম না তো। কেন? তোমার বাড়ির সামনেই যে সে বাদন নাচ দেখাতে এসেছিল ছেলেটা, তার সাথে একটা ছোট্ট মেয়ে ছিল, তার একটা ভাই ছিল, আর এই মাদরটা ছিল। কত লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, হাততালি দিল, তুমি দেখলে না? ওই রূপে এসেছিলে তোমরা? বলে হ্যাঁ, এই রূপে এসেছি, দর্শন দিয়েছি। না, আমি সেই বনবাসী রাম, সেই তিনি সীতার সাথে চলছেন, সঙ্গে ভাই লক্ষণ আছেন, তোমার সাথে যোগাযোগ হলো, সেই রাম, সেই শ্রীরামচন্দ্র, সেই ক্ষত্রিয় যে রাজা রাম, তাকে আমি দেখতে চাই। তখন হনুমান বললেন, তার জন্য তোমাকে এই যুগে আর হবে না, তোমাকে অপেক্ষা করতে হবে। এটা গুরু মহারাজ বলছেন। তুলসীদাসকে এবার অপেক্ষা করতে হবে, আবার কল্প পাল্টাবে, আবার সেই রামের যুগ ফিরবে, তারপরে আবার সেই রাম বনবাসী হবেন। তখন ওই ভক্তমণ্ডলীর মধ্যে, ওই কিষ্কিন্ধাবাসীদের মধ্যে ওই তুলসীদাস যিনি অপেক্ষা করেছিলেন সেই দর্শনের জন্য, ওই স্থূল লীলায় তিনি এন্ট্রি করার সুযোগটা পাবেন। বুঝতে পারছো যে কোনো স্ট্যাটিক লিনিয়ার টাইমের গতি নয়। আমাদের মনে হবে এত কাল পরে, এত হাজার হাজার বছর পরে। একজন ভক্তের তা মনে হবে না, কারণ ভক্ত রামেতেই ডুবে আছেন। তার কাছে ওই হাজার হাজার বছর আর 1 সেকেন্ডের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ তিনি চেতনায় রামময়। কারণ এটাও ভারতবর্ষের যোগীরা বুঝেছিলেন যে যতক্ষণ এই পৃথিবীতে আছি, ততক্ষণ এই মাস, বছর, সপ্তাহ, দিন, এত কিছু আমাদের হিসেব। যেই পৃথিবী ডাইমেনশন থেকে আমার চেতনা উঠছে, আমাকে ফিজিক্যালি মহাকাশে যেতে হবে না তার জন্য। ফিজিক্যালি গেলেও টাইম স্লো হয়ে যায় পৃথিবীর বিচারে, সে ছেড়েই দিচ্ছে। আমি যদি চেতনাতেও নিজেকে একটা উন্নত জায়গায় বা একটা হায়ার ডাইমেনশনে নিয়ে যেতে পারি, সঙ্গে সঙ্গেই সময়ের বা কালের যে প্রভাবটা আস্তে 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 নিষ্ক্রিয় হতে আরম্ভ করবে, স্থির হতে আরম্ভ করবে। তার মানে তখন আর 50 বছর কি 5 মিনিটের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না সেই চেতনায়। এইটা ঋষিরা বুঝেছিলেন। সেইখান থেকেই তারা, সেই চেতনা থেকেই তারা কিন্তু ওর যুগটাকে দেখতে পেয়েছিলেন। এই চতুর্যুগ, এই মহাযুগ, এই মন্বন্তর, এটা কিন্তু সেই স্থিতি থেকে তারা দেখতে পেয়েছিলেন, জানতে পেরেছিলেন তারা। কোনো যন্ত্রপাতি দিয়ে নয়, সবটা কিন্তু অঙ্ক দিয়ে নয়, এইটা বুঝতে হবে। এবং
এই ক্ষেত্রে এবার যেই চতুর্যুগের ব্যাপারটা নিয়ে একটা কথা যেটা আমাদের গুরু মহারাজও খুব বলতেন, এবং সেটা অনেক বেশি প্র্যাকটিক্যাল, অনেক বেশি রিয়ালিস্টিক, যে কলিযুগ ভাবলে আমরা খুব একটা অন্ধকার যুগ ভাবি। কলির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কালী, এবং কলি মানেই কালো ইত্যাদি। কিন্তু কালো মানেই যে খারাপ, এটা একটা খুব ভুল ধারণা। এটা একটা চাপিয়ে দেওয়া ধারণা। এখান থেকেই পাশ্চাত্যে রেসিজম শুরু হয়েছে। কালো কৃষ্ণাঙ্গ মানেই তারা খারাপ, গায়ের রং কালো মানেই সে মানে ঘৃণার পাত্র। ভারতবর্ষ কিন্তু সেটা কখনো বলেনি। কৃষ্ণ কিন্তু কালো, দ্রৌপদী কিন্তু কালো। আজকে আমরা ফর্সাকে শুধু সুন্দর বলি, কিন্তু পৃথিবীর সেরা সুন্দর এবং সুন্দরীদের কিন্তু এই উপনিবেশিক যুগের আগে আমরা তাদের মধ্যে থেকে সুন্দর দেখতাম বেশি, কারণ কালো মানে ভালো স্কিন। যে স্কিনে বেশি রোদ্দুরের আলো পায় না, সেই স্কিন ফর্সা হয়েছে। হতে 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 তখন একটা জাত তৈরি হয়ে গেছে তার। রোদ্দুর আর না পেয়ে, মানে রোদ্দুর বেশি না পেয়ে পেয়ে চুল কালো হতে পারেনি। কালো হতে গিয়ে মাঝখানে কোথাও আটকে থেকেছে, তখন সোনালি হয়েছে। সেই রং করছি আমরা এখন চুলে, কালোটাকে সরিয়ে দিয়ে। মানে একটা অপুষ্টির লক্ষণ সাধারণত। তো যাই হোক, সুতরাং কালো মানেই খারাপ, কালো মানেই পাপ, আর সাদা মানেই সুন্দর। এই যে আমাদের একটা ধারণা রয়েছে, সবই সুন্দর। আর অসুন্দর যদি কিছু থাকে সেটা সব জায়গাতেই থাকতে পারে। রাতের অন্ধকারে এবারে অনেক সুবিধে হয় অপরাধীদের অপরাধ করতে, সেটা আলাদা কথা। তাই বলে রাত অসুন্দর, রাত তাই বলে খারাপ? যত রাত গভীর হয় তত কিন্তু ভোরের সম্ভাবনা উজ্জ্বল হয়। এটা খেয়াল রাখতে হবে। আর তাই জন্যেই লক্ষ্য করে দেখবে যে লোকে সবসময় দাপো, ত্রেতা, কলি এভাবে বলছে, একদম লাস্ট মাঝে স্টেজে চলে এলাম, এভাবে কথা বলে। তারপর কিন্তু ডাইরেক্ট সত্য। কলি থেকে কিন্তু ত্রেতা নয় বা দাপন নয়, কলি থেকে ডাইরেক্ট সত্য। তাহলে কলি থেকেই ডাইরেক্ট সত্যতে যাওয়া যাচ্ছে। কিন্তু প্রতিটি যুগে তো আমরা এক একজন বিশাল বিশাল মহাপুরুষকে জানি, বা দু তিনজন খুব বেশি হলে। কলিযুগে তো মহাপুরুষের পর মহাপুরুষ, অবতারের পর অবতার আসছেন। কেন? এই যুগটা খুব অন্ধকারে আছে বলে না, এই যুগ আরো সচেতন বলে। সুতরাং গুরু মহারাজের কাছে যেটা আমরা শিখেছি সেটা হলো যে কলি হচ্ছে প্রথম পাদ। জীবনে যখন মানুষ শুধুমাত্র দেহ সর্বস্ব হয়ে আছে, অন্নগত প্রাণ। ঠাকুর রামকৃষ্ণ বলছেন যে, ঠাকুর রামকৃষ্ণ নরেন্দ্রনাথ দত্তকে বলছেন, কলিতে অন্নগত প্রাণ। এখানে কলি যুগ, কলি টাইমের কথা বলছেন না, কলি ডাইমেনশনের কথা বলছেন। যারা কলিতে অবস্থান করছে তারা শুধু শারীরিক সুখ নেবাতেই ব্যস্ত, তার বেশি তারা কিছু করতে চায় না। শুনে মনে হবে সারাদিন যদি অন্নের ব্যবস্থা করতেই বোধহয় সে ব্যস্ত। সেই রকম খুব একটা হয় না। শুধুমাত্র নিজের আর পরিবারের অন্ন ব্যবস্থা করতে তার 24 ঘন্টা কেটে যায়। তাহলে তার ছেলেমেয়ে বা কি করে হলো? বা তারপরে অন্যান্য কাজ কিছু করে না? সে আর কিছুই করে না, শুধু অন্নের ব্যবস্থা করে যায়। এইটা বোধহয় অন্ন ছাড়াও আরো অনেক কিছু হয়তো জমানোর চেষ্টা করছে, আরো রোজগার করার চেষ্টা করছে, সেটাকে নিজেকে বলছে পেটের দায়। অনেকেই আমার সাথে কথা বলতে গিয়ে পেটের দায় দৌড়তে হচ্ছে সারাদিন রাত। মোটেও না, শুধুমাত্র পেটের দায়। শুধুমাত্র একটু ভাত দিয়ে, ভাত ডাল তরকারি দিয়ে পেট ভরানোর জন্য সে সারাদিন করছে? মোটেও না। আর অনেক কিছু সে চাইছে, সেটাকে পেটের দায় বলে চালাচ্ছে। এটাকেই বলছে তার মানসিকতাটাই অন্নগত। এটাই ঠাকুর বলছেন অন্নগত প্রাণ। অর্থাৎ সে একদম ফিজিক্যাল লেভেলে রয়েছে। এবার দাপর মানে দ্বিতীয়, দয় বয় আকার, দাপর দ্বিতীয় পাদ। দ্বিতীয় পাদে তার মধ্যে একটু সে মনোভূমিতে সে উঠছে, তার মধ্যে অন্তত কিছুটা মনুষ্যত্ব জাগছে, সে মানুষ হচ্ছে। সে শুধুমাত্র অন্নগত প্রাণ নয়, শুধুমাত্র আহার নিদ্রা মৈথুন নিয়ে তার জীবন নয়। সে আরো একটুখানি উচ্চতায় নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আরো একটু
সমাজে, বিভিন্ন ক্ষেত্রে তার নিজের ভূমিকা সে বিবেক দিয়ে চলার চেষ্টা করছে তার জীবনে। ত্রেতায় তার মধ্যে এক ধরনের সত্যের প্রতি, অর্থাৎ মনুষ্যত্বের পরে যে দেবত্ব এবং ঈশ্বরত্ব, তার প্রতি তার রুচি তৈরি হচ্ছে। তৃতীয় পাদ ত্রেতা, সত্যের জন্য সে ব্যাকুল হচ্ছে, সত্যের প্রতি সে অনুরক্ত হচ্ছে, এটা তৃতীয় পাদ। তারপরে যখন সে সম্পূর্ণ সত্যের জন্যই দায়বদ্ধ, সত্যতেই সম্পূর্ণ নিবেদিত, ধরা যাক সে একজন স্বামী বিবেকানন্দের মতো একজন চরিত্র, যিনি শুধু বলেন না, যিনি করে দেখান সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না, আগা গোড়া যিনি সত্যবাদী, তার আচরণে, তার কথায়, তার কাজে, সমস্ত কিছু সত্যে প্রতিষ্ঠিত। স্বামী বিবেকানন্দ কিন্তু নিজের জায়গাতে তিনি একদম সত্য যুগে আছেন। এই পার্থক্যটা বুঝতে হবে, যে এরকম স্ট্যাটিক ভাবে না ভেবে, কারণ ওই নিয়ে কলিযুগ কবে শেষ হবে আর অমুক যুগ কবে শুরু হবে, এ অনন্তকাল চলবে, এই একটা নেশার মতন, খেলার মতন চলুক। কিন্তু আমাদের বুঝতে হবে এই মুহূর্তে আমাদের কি ভূমিকা, আমি কোন যুগে আছি। আর তাই জন্যেই কেউ যদি বলে যে অমুক কিন্তু বলেছেন কলিযুগে নাম গান ছাড়া উপায় নেই, ঠিকই বলেছে। অর্থাৎ যে খুব ফিজিক্যালি ভাবে, তার পুরো একদম শরীর সর্বস্ব, আহার নিদ্রা মৈথুন ভয় নিয়ে যা জীবন, তাকে দিয়ে বেশি জব ধ্যান হবে না তো, তাকে দিয়ে বেশি প্রাণায়াম টানায়াম কি, তাকে দিয়ে বেশি বেদান্ত বিচার কি, খুব সূক্ষ্ম ভক্তি তাকে দিয়ে হবে না, তাকে দিয়ে নাম গানই হবে। অনেকে মিলে হই হই করে নাম গান করছে, কিছুক্ষণ একটু উন্মাদনা হচ্ছে, ওই কিছুক্ষণ করতে করতে অভ্যেস করতে করতে একটু গতি হতে আরম্ভ করবে, ওই 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 ক্ষেত্রে ঠিকই কথাটা। কিন্তু ওইটা যদি ভাবি, অর্থাৎ এখন সবাইকে, এই পুরো ভারতবর্ষে যত মানুষ আছে সবাইকে নাম গান করতে হবে, সেটা ঠিক হবে না, কারণ সবাই কলিযুগে নেই, সবাই কলিযুগে নেই। যারা একটু উন্নত অবস্থায় রয়েছে তারা ধ্যান করবে, জপ করবে, প্রাণায়াম করবে, কি ভক্তি মার্গে যাবে, কি বেদান্তের মার্গে যাবে, স্ট্রং বিচার করে যাবে। যারা সত্যের জন্য উৎসর্গীকৃত, এমনও বহু সাধু, সন্ন্যাসী, মহাত্মা, যোগী, ব্রহ্মচারীরা রয়েছেন, তারা মোটেও কলিযুগে নেই। তারা কি খেলো কি পড়লো সেদিকে ফিরেও তাকাবে না। তারা একটা দিন একটু ঠাকুরকে কম ডাকলে তারা আফসোস করবে, একটা দিন একটু ধ্যান কম হলে তাদের মনে একটা অপরাধ বোধ জাগবে, সে তারা অন্য যুগে রয়েছে। এই কথাটা, এই বিষয়টা ভালো করে বোঝা দরকার। এইবার যদি দেখতে একটা পাড়া, আমি খুব বড় করে বলতে গেলে ব্যাপারটা একটু কনফিউজিং হয়ে যাবে, একটা পাড়াতে 200টা মানুষ আছে, তার মধ্যে ধরে নেওয়া যাক 180 জন কলিযুগে বাস করে, অর্থাৎ তারা শুধু অন্নগত প্রাণ, আর 17 জন তারা দাপরে আছে, আর একটু একটু তার মধ্যে মনুষ্যত্ব জাগছে টাগছে, আর 3 জন তারা ত্রেতায় আছে, বা 2 জন ত্রেতায় আছে, আর 1 জন সত্যে আছে। তাহলে জেনারেলি বলা যাবে এটা মোটামুটি একটা, মানে এটা কলিযুগ পাড়া, এটা কলিপাড়া। কিন্তু দেখা যায় যে এই ইকুয়েশনটা যদি একটু পাল্টায়, ওই 180 জনের জায়গায় ধরা যাক কলিতে আছে 160, ত্রেতাতে 17 জনের জায়গায় যদি দেখা যায় মোটামুটি 35 জন আছে, আর সত্যে আছে 5 জন, তাহলেই কিন্তু পাড়াটার চরিত্র পাল্টে যাচ্ছে। কারণ যেখানে শক্তি বেশি সেখানে সংখ্যার দরকার নেই, সংখ্যার সাপোর্ট, সংখ্যার আনুকূল্য দরকার নেই। সত্যের শক্তি, খোঁজের শক্তি, যারা সত্যে খুঁজছে তাদের যে শক্তি, সেই শক্তি ওই 150-এর উপরে ডমিনেট করে। সেই দিক দিয়ে দেখতে হবে, আমাদের বিচার করতে হবে। ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো, আজ থেকে হয়তো 100 বছর আগে যখন বেশ মহাপুরুষরা ছিলেন, তখন যে যুগ ছিল তার থেকে এখনকার যুগ অনেক আলোকিত। তারা সেদিন ছিলেন বলেই
দেখে মনে হবে যেন খুব সব বানচাল হয়ে গেল, দেখে মনে হবে যেন সব একেবারে নরকে চলে গেল, মনে হবে কি কালচার, কি অবস্থা, কত হানাহানি, কত ঘৃণা, কত অবিশ্বাস, দেখে মনে হবে। কিন্তু সত্যি কি তাই? যারা প্রকৃত জাগছে, যারা প্রকৃত ভাবছে, যারা প্রকৃত চলছে, তারা অত জানান দেয় না, তারা অত প্রোপাগ্যান্ডা করে না। তারা হয়তো লোকের সামনে আমি জাগছি বলে বক্স বাজায় না। সুতরাং যা কিছু সামনে দেখছি সেটা কিন্তু আর গভীরতর অনেক সত্যকে আড়াল করে রেখেছে, এটা অবগুণ্ঠনের মতন কাজ করছে। সেই গভীরতর সত্য এইটাই যে এই যুগ কিন্তু আগের থেকে অনেক জাগছে, সুতরাং আর কলিতে আটকে নেই, আমরা সত্যের দিকেই এগোচ্ছে। কারণ সত্য পিপাসু মানুষের সংখ্যা একটু হলেও বাড়ছে। এটা সম্ভব হয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দের আবির্ভাবের পর থেকে। আবির্ভাবের সূচনাটাই হয়েছিল সেই কারণে। শুধু আমাকে যুগের কথা জিজ্ঞাসা করলে আমি এইভাবে দেখতে ভালোবাসি বললে ভুল হবে, এইভাবে দেখতে আমাদের গুরু মহারাজ শিখিয়েছেন। আমার এই অঙ্ক আর কত বছর বাকি আছে, আর কলিযুগ কবে শেষ হবে, 2 কলির মাঝখানে আছে কিনা, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এখন যে এই জাগরণের যে সময়টা, এই সময়টাতে আমাদের কি ভূমিকা, এই জাগরণ কি করে নিজেদের মধ্যে ঘটাতে পারি, কিভাবে আলোকিত হতে পারি, এবং তার কি দায়িত্ব, তার কি প্রতিক্রিয়া, এইটা নিয়েই আমিও থাকতে ভালোবাসি। এইটার সাথেই আমার সম্পর্ক স্থাপন করতে আমি ভালোবাসি। এইটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, এবং এইটাই আমার মনে হয় আজকে আলোচনা করা এবং চর্চা করা বেশি প্রয়োজন। হ্যাঁ, উমেশ আছে। উমেশ মহারাজ জিজ্ঞাসা করেছিলেন আদিত্য অগ্নি, আমরা কোন যুগে আছি সেটা নিয়ে। তো আপনি তার মীমাংসা করেছেন। এই জাতীয় আলোচনা আগে হয়েছে, কিন্তু আজকের আঙ্গিক সম্পূর্ণ পৃথক ছিল। কারণ উনি একটা শব্দ ব্যবহার করেছিলেন, চক্র। আপনি সেই শব্দটিকে স্বীকৃতি দিয়েছেন, আপনি প্রণিধানযোগ্য বলেছেন। কারণ অন্যান্য সভ্যতা বা পাশ্চাত্য সভ্যতা যেভাবে দেখেছে সময়কে, সেটা অনেক লিনিয়ার, মানে এই সৃষ্টির যে তত্ত্ব, সেখানে বিগ ব্যাং, কসমিক এনার্জি, সেখান থেকে রূপান্তর, আগুন, তারপরে আগুনের বলয়, ঠান্ডা হওয়া, জল, জল থেকে প্রাণ, এবং সেটা র্যান্ডামলি হয়েছিল ওনারা মনে করেন আকস্মিক ভাবে, এবং একদিন আকস্মিক ভাবে ধ্বংস হয়ে যাবে। কোনো কার্যকারণ তারা খুব একটা এর মধ্যে খুঁজে পাননি। কিন্তু আমাদের দেশ এটাকে চক্র বা চাকা হিসেবে দেখেছে। চাকা মানে যা ঘোরে, আপনি বলেছেন, বিশ্লেষণ করেছেন বিষয়টা। কালকে একরৈখিক ভাবে আমাদের সভ্যতায় কখনো দেখা হয়নি। আগের যুগে আপনি একটা খুব চমৎকার চিত্রকল্প তৈরি করেছেন। আগের যুগে যখন আলো ছিল না, যখন যন্ত্র ছিল না, বিনোদনের তেমন কিছু উপকরণ ছিল না, তখন মানুষ ঘন্টার পর ঘন্টা, আমরা যদি সময় নিরিখে বিচার করি, সে আকাশের দিকে চেয়ে থাকতো, এবং সেই চেয়ে থাকতে থাকতে তারা দেখতো যে ধীরে ধীরে একটা আকাশ, দীর্ঘদিন আপনি বলেছেন যদি আমরা কোনো কিছুর প্রতি দৃষ্টি নিবদ্ধ করি, তাকিয়ে থাকি, তাহলে তার প্রতি একটা আমাদের জ্ঞান তৈরি হয়, স্বাভাবিক জ্ঞান তৈরি হয়। এবং সেখান থেকে তারা দেখলো যে পুনরায় কিছুই হারিয়ে যাচ্ছে না, পুনরায় তারা ফিরে আসছে। এবং সেই তাকিয়ে থাকার জ্ঞান থেকে আস্তে আস্তে বৃত্তাকার জীবন সম্বন্ধে মানুষের ধারণা হলো। এবং সেইটার নানা উদাহরণ আপনি দিয়েছেন, এই মরশুম আসা যাওয়া থেকে আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সমস্ত কিছু। এবং এইটা মানুষের এসেছিল অভিজ্ঞতা থেকে, এই কোনো আর কি অবজেক্টিভ পরীক্ষা থেকে নয়। এবং আপনি উদাহরণ দিয়ে যে শিশুর ক্ষেত্রেও মানুষ দেখেছে যে শিশুর জন্ম হলো, বড় হলো, সে ছোটবেলায় যেমন মায়ের প্রতি নির্ভরশীল ছিল, বড় হয়েও যখন বৃদ্ধ হচ্ছে সে নির্ভরশীল হলো। এই প্রসঙ্গে গুরু মহারাজের কথা আপনি বলেছেন। গুরু মহারাজ বলছেন যে 100 বছরের অধিক বয়স কারো হলে পুনরায় তার আবার দেখা যাচ্ছে যে কোষকলাগুলো জেগে উঠছে, আবার চুল গজাচ্ছে, দাঁত হচ্ছে। তাহলে এই সময়টাকে একটা সার্কুলার মুভমেন্ট হিসেবে আমাদের সভ্যতা দেখেছে। সময় কোনো স্ট্যাটিক জিনিস নয়। এবার আপনি যুগ নিয়ে যে ব্যাখ্যা চলে, সেটার একটু আরেকবার ধরিয়ে দিয়েছেন, আগেও এটা আলোচনা হয়েছিল।
আপনি মনে করিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে শ্বেত কল্প, এটা 28তম যুগ। কলিযুগের 5000 বছর আমরা অতিক্রম করেছি, আরো অনেক পড়ে রয়েছে বছর। 4টি যুগ থেকে মহাযুগ, মহাযুগ থেকে মন্বন্তর, কল্প, এবং এছাড়াও আরো অন্যভাবেও ব্যাখ্যা করা হয়। মহাযুগের পর প্রলয়, নিত্য প্রলয় ইত্যাদি রয়েছে। আপনি তার থেকে বেশি যে বিষয়টির ওপর গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে টাইম ডিস্টেন্স। আমরা এই টাইম ডিস্টেন্সের ক্ষেত্রে নানা শব্দ ব্যবহার করে এসেছি, নিমেষ, পল, অনুপল, দণ্ড, প্রহর, এবং সেই ভাবে সেই সবটাই সেখানে সেই সার্কুলার মুভমেন্টের কথাই মনে করিয়েছে, যেখানে বিদেশিরা একটা ম্যাট্রিক সিস্টেম দিয়ে সময়টাকে দেখে এবং আমাদের অভ্যস্ত করেছে, সেখানে এইটাকে হয়তো সেইভাবে আমরা ধরতে ভুলে গিয়েছি, বা আমাদের যে বিশ্লেষণ বা বিচার সেটা থেকে আমরা দূরে সরে এসেছি। আপনি বলেছেন আমাদের তো ধ্বংসতে কখনো শেষ হয় না, ধ্বংসতে রূপান্তর হয়। চেহারাটা ধ্বংস হলে অন্য চেহারায় আবার ফিরে আসে। গুরু মহারাজের যে চমৎকার উদাহরণ তুলসীদাসকে নিয়ে বলেছেন, তুলসীদাসের বাসনা হয়েছিল যে তিনি রামচন্দ্রকে সশরীরে দেখতে চান, এবং তিনি বারবার হনুমানের কাছে প্রার্থনা জানিয়েছেন। একটা কথা মনে পড়লো, আজকে বিকেল বেলায় রবীন্দ্রনাথের গান শুনছিলাম, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। হ্যাঁ, একদম। হ্যাঁ, সেই গানটারই শেষের স্তবকটা মনে মনে করো, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি। হ্যাঁ, একদম একদম এবং আবার আমি ফিরে আসব, নতুন নামে আসব, নতুন একদম। রূপে আসব। দেখো এই একটা গানের মধ্যেও তিনি একটা পুরো একটা মুভমেন্ট করছেন, যে হ্যাঁ, এটা হ্যাঁ, আমার হ্যাঁ, চিরকালের জন্য চলে যাওয়া নয়, অন্য রূপে একদম অন্য ভাবে আবার ফিরে আসা। একদম। হ্যাঁ, একজন ঋষি মানুষই আর কি এইটা ধরতে পারেন, এবং তিনি ব্যাখ্যা করতে পারেন তার ভাষায়, তার গানে, তার সুরে, এবং সেটাই সৌন্দর্য হয়ে আমাদের জীবনকে উৎকর্ষতার দিকে নিয়ে যায়। খুব চমৎকার ধরিয়ে দিয়েছেন মহারাজ। তার সঙ্গে আমি সেই তুলসীদাসের কথাটা আরেকবার উচ্চারণ করবো। মহারাজ আমাদের বলেছেন, সেটি গুরু মহারাজের একটা উদাহরণ। গুরু মহারাজ বলতেন যে তুলসীদাস চেয়েছিলেন যে শ্রীরামচন্দ্রকে পুনরায় তিনি দর্শন করবেন, তো হনুমানের কাছে প্রার্থনা জানিয়েছিলেন। হনুমান তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেছিলেন যে ঠিক আছে, কালকেই সেই সাক্ষাৎ হবে। তো সেদিন পেরিয়ে গেছে, আবার তিনি হনুমানের কাছে প্রার্থনা করেন, কই আমার দেখা তো হলো না। তখন হনুমান বলছেন, না, দেখা তো হলো, আমরা তো এসেছিলাম। একটা বাঁদর খেলা দেখাতে একজন এসেছিল, সেখানে একটি বাচ্চা মেয়ে ছিল, একটা ভাই ছিল, দাদা ছিল, এবং একটি বাঁদর ছিল। তো সেইটা মানে সেইভাবে দেখতে অভ্যস্ত নন আর কি আহ তুলসীদাস। তো তুলসীদাসের জন্য গুরু মহারাজ বলছেন যে তখন গুরু মহারাজ, সরি, গুরু মহারাজ ব্যাখ্যা করছেন যে সেই এই যুগে তার আর হবে না, পরে তাকে অপেক্ষা করতে হবে। মানে এই যে যুগ আবার ফিরে আসবে, যুগের যে চাকা, সেই কথাটাই গুরু মহারাজ উদাহরণ মধ্যে দিয়ে বলেছেন। এবং পরবর্তী যখন সেই যুগ আসবে, আবার অযোধ্যার লীলা হবে, তখন সেই যুগে এন্ট্রি করার সুযোগ তুলসীদাস পাবে। আহ, আপনি উদাহরণ দিয়েছেন যে এই যে সময়ের সাপেক্ষে যে আমাদের পরিবর্তন হচ্ছে, সেইটাকে অতিক্রম করারও উপায় আমাদের দেশের ঋষিরা, আমাদের দেশের মহাপুরুষেরা বুঝতে পেরেছিলেন। পৃথিবীর যে ডাইমেনশন থেকে উঠে কালের প্রভাবের বাইরে তারা থেকেছেন, এবং সেই ডাইমেনশনের বোধ তাদের হয়েছে। গুরু মহারাজ যে যুগকে যেভাবে ব্যাখ্যা করতেন সেটা হচ্ছে চতুর্যুগ। আপনি প্রথমে কলি নিয়ে আলোচনা করেছেন। কলি মানে কালো, সেই কালো বলতে আমরা যে খারাপ একটা ভুল ধারণা জগতে তৈরি করা আছে, তার ক্ষেত্রে আপনি বলেছেন রাত্রির একটা চমৎকার উপমা এসেছে, যে রাত যত গভীর হয়, রাত কালো, কিন্তু তারপরেই একটা সকালের সূচনা হয়। এবং কলির পরেই কিন্তু সত্যযুগ আসে, কলির পরে দাপর বা ত্রেতা নয়। কলি প্রথম পাদ গুরু মহারাজ বলতেন, এবং সেখানে দেহ সর্বস্ব, অন্নগত প্রাণ, ফিজিক্যাল ব্যাপার যেখানে, এবং তারপরে দাপর বা দ্বিতীয় পাদ, সেখানে যে চেতনা, সেটা মনোভূমি, কিছুটা মনুষ্যত্বের উদয়। ত্রেতায় তৃতীয় পাদ, দেবত্বের থেকে সত্যের জন্য ব্যাকুলতা মানুষের মধ্যে বাড়ে, এবং সত্য চতুর্থ যুগ, সত্যের জন্য যখন মানুষ নিবেদিত, যেমন স্বামী বিবেকানন্দ, সেই অর্থে স্বামী বিবেকানন্দ যে চেতনা, সেটা সত্য যুগে অধিষ্ঠিত। সুতরাং স্ট্যাটিক ভাবে আমরা যে কখনো ভাবিনি যুগ নিয়ে, সেটা আপনি মনে করিয়েছেন। আপনি আমাদের বলেছেন যে আমাদের নিজেদের বিচার করতে হবে, বিবেচনা করতে হবে আমরা কোন যুগে রয়েছি। যে কথা বলা হয় কলিযুগে নামগানি মুক্তির উপায়, এবং এটা আপনি বলছেন ঠিকই, যদি শরীর সর্বস্ব আমি হই, আহার নিদ্রা মৈথুন সর্বস্ব যদি আমাদের জীবন কাটে, তাহলে নামগানি শ্রেয়। কিন্তু যারা ধ্যান জপ করে,
যারা বেদান্ত বিচার করে তাদের ক্ষেত্রে সেই নামগান সবার ক্ষেত্রেই সবাইকে নামগান করতে হবে এটা ঠিক নয়। এবং সেই একটা উদাহরণ এসেছে যে 200 জন মানুষ একটি গ্রামে রয়েছে, সেখানে 180 জন মানুষ যদি অন্নগত প্রাণ হয় তাহলে কলিযুগে রয়েছে। 70 জন মানুষ যদি এরকম হয় যারা কিছুটা মনুষ্যত্বের উদয় হয়েছে যাদের মধ্যে, তাহলে তারা দাপরে রয়েছে। 2 জন ত্রেতায় রয়েছে যারা সত্যের জন্য ব্যাকুল এবং একজন সত্য প্রতিষ্ঠিত থাকতে পারে, তাহলে সেটা কলিপাড়া হবে। কিন্তু সত্যের শক্তি এতটাই, আপনি একটু উদাহরণটা মার্জনা করে বলেছেন, যদি 160 জন কলিতে থাকে এবং 35 জন ত্রেতা এবং সত্যে 5 জন থাকে, তাহলে পাড়ার চরিত্র পাল্টে যায় এবং সেই যুগ হয়তো, সেই পাড়া হয়তো সত্যে প্রতিষ্ঠিত হবে। শক্তি বেশি হলে সংখ্যার দরকার হয় না, সংখ্যা প্রয়োজন শক্তির ক্ষেত্রে হয় না। এখন আপনি বলেছেন যে আজকের যে যুগ সেটা অনেক সচেতন এবং দেখে মনে আমরা হয়তো হানাহানি ইত্যাদি দিয়ে, হিংসা দিয়ে বিচার করছি, কিন্তু মানুষ জাগছে, যারা প্রকৃত জাগছে, সেই জাগরণ কখনো বিজ্ঞাপন করে জাগরণ হয় না, জানান দেয় না। জাগরণের যে শক্তি, সে আত্মশক্তিতে মানুষ বলিয়ান হচ্ছে। আপনি বলেছেন যা দেখছি তা গভীরতর সত্যকে আড়াল করে রেখেছে, আমরা যেটা বাইরে থেকে দেখছি সেটা সেই অর্থে সত্যের প্রকাশ নয়। সুতরাং কলিতে আটকে নেই এবং আপনি আবার মনে করিয়ে দিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা ও বিবেকানন্দের পর এই সত্যের জাগরণ শুরু হয়েছে। আমাদের জাগরণের ভূমিকা কি, আমাদের সেই দায়িত্ব সচেতন হওয়া এই যুগের নিরিখে, এবং সেটাই আপনার কাজ। এবং আপনি কথা বলেছেন, এটা বলেছেন, আপনাকে আজকের অনুষ্ঠানের অন্তিমে আমরা মনে এসে পৌঁছেছি। আমাদের যে ক্যালেন্ডার থাকে না, আমাদের যে ক্যালেন্ডার, বছরের ক্যালেন্ডার, মহাপুরুষদের ক্যালেন্ডারটি কিরকম দেখো। আমাদের গুরু মহারাজের একজন খুবই অন্তরঙ্গ, আমি তার নাম বলছি না, খুবই অন্তরঙ্গ গুরু মহারাজের। গুরু মহারাজ অন্তপ্রাণ সে। তো কিন্তু যা হয়, অন্তরঙ্গতা যখন খুব বেশি হয়, সেখানে হয়তো কিছু অভিমানও থাকে, সেখানে হয়তো কিছু মানে এর থেকে বেরিয়ে যাওয়া যায় না, এরকম একটা হয়তো তার মধ্যে একটা মনের একটা থাকে। কারণ আধ্যাত্মিক জগতের মানুষ তো খুব স্বাধীন চেতাও হয়, কোথাও একটা ডিপেন্ডেন্ট হব না এরকম একটা হয়, আবার প্রেমের কাছে ধরাও পড়ে যাচ্ছে বারবার। তা সেই অন্তরঙ্গ একজন একটা সৎসঙ্গের মধ্যে, প্রকাশ্য সৎসঙ্গের মধ্যে হঠাৎ এসে বসলো, গুরুমাজ কথা বলছেন, বলে আচ্ছা, গুরুমাজের আগের নাম ধরে মানে সন্ন্যাসী আয়কার নাম ধরে বলছেন, আচ্ছা তোমার থেকে আলাদা কবে হয়ে যেতে পারবো বলো তো, বিচ্ছিন্ন হতে পারবো, ত্যাগ করতে পারবো তোমাকে কবে বলো তো। গুরুমাজ চুপ করে থাকলেন, তারপরে বললেন এই কল্পে নয়, যেন ক্যালেন্ডার, যেন এই বছরে নয়, পরের বছরে দেখছেন তিনি, হ্যাঁ, চোখের সামনে তার ডেডলাইনটা তুমি দেখো, বলছেন এই এই কল্পে নয়। তুমি কি করবে বলো। তাই জন্য বলছি যে সবকিছু না, আমরা যদি এখন ওই হিসেব করতে যাই, এত বছরে এত যুগ আর এত যুগে এত কল্প, হ্যাঁ, তাহলে আমরা এই আসল জায়গাটা ধরতে পারবো। এই যে স্থিতিটা, আসলে স্থিতি কাকে বলে, যেটা যে প্যান দৃষ্টিটা তৈরি হয়, সামগ্রিক দৃষ্টিটা তৈরি হয়, এটা বুঝতে পারবো। হ্যাঁ, ওই সময়ের নিরিখে আর কি চেতনার স্তরকে বোঝা যাবে না। সত্যি মহারাজ, আপনাকে প্রণাম জানাই। আজকে মনে হয় আর জিজ্ঞাসা রাখা যাবে না। আমাদের সঙ্গে আজকে যুক্ত ছিল স্বর্ণাভকে আবার ভালোবাসা জানাই। মহারাজ আজকে নানা বিষয়ে কথা বললেন, আপনারা শুনলেন। মৌপিয়া সেন জিজ্ঞাসা করেছিলেন চিন্তা ভাবনা নিয়ে, অ্যাট্রাকশন নিয়ে, তারপরে পিয়ালি দত্ত দেশভাগ, সমসাময়িক রাজনীতি, এবং আদিত্য অগ্নি আজকে জিজ্ঞাসা রেখেছিলেন যুগচক্র নিয়ে। মহারাজ সবগুলোর যে মীমাংসা দিয়েছেন সেগুলো আমাদের জীবনে যুক্ত হোক, আমাদের জীবনে রূপান্তর আনুক। মহারাজকে পুনরায় প্রণাম জানাই। আপনারা যারা আজকের অনুষ্ঠানে যুক্ত থেকেছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা। সেই সঙ্গে আমি একটুখানি বলে নিই, সেটা হচ্ছে যে আজকের অনুষ্ঠানের জন্য আমরা নির্বাচিত রেখেছিলাম কিছু জনের জিজ্ঞাসা, অতদূর পৌঁছানো যায়নি সময়ের জন্য। তারা হলেন সুনিতা মুখার্জি, কৌশিক সেনগুপ্ত, গৌরমণি অধিকারী এবং সুইটি গার্ডেন। আপনারা যুক্ত থাকবেন, নিশ্চয়ই আপনাদের জিজ্ঞাসা স্থান পাবে। আর একটা কথা মহারাজ প্রথমেই বলছিলেন যে আপনারা যারা এই অনুষ্ঠান শুনছেন, ভালো লাগছে, মুগ্ধতা তৈরি হচ্ছে, আপনাদের মনে হচ্ছে জীবনের কোনো কাজ হচ্ছে, নিশ্চয়ই তারা একটু লাইক করবেন, শেয়ার করবেন। এটা দরকার, মানে একটুখানি দায়িত্ব আমাদের নিতে হবে। সমগ্র অনুষ্ঠান জুড়েই কিছুটা দায়িত্ব, কিছুটা ভূমিকা নিয়ে কথা হয়েছে, এবং সেই ভূমিকা একজন মানুষের থাকা উচিত সমাজে বলে আমরা মনে করি। সকলে ভালো থাকবেন। মহারাজকে পুনরায় প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।
এত আওয়াজ